নমস্কার বন্ধুরা, নিশিডাক গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি তোমাদের পছন্দের পটলবাবু সিরিজের দ্বিতীয় গল্প নিয়ে। আজকে রয়েছে একটা কুইজের প্রশ্ন। সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের কুইজের প্রশ্ন, পটলবাবুর পছন্দের নাটকটির নাম কি? আরও একবার বলছি, পটলবাবুর পছন্দের নাটকটির নাম কি? সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে। আর আজকের গল্পটি ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে হবে। আমরা এগিয়ে চলেছি 50,000 সদস্য সংখ্যা সম্পূর্ণ করার দিকে, তাই তোমাদের সহযোগিতা একান্তই কাম্য। তো চলো আর দেরি না করে শুরু করা যাক নিশিডাক গল্পের আড্ডার আজকে বিশেষ নিবেদন, সুলেখক ঋক প্রসাদ বিশ্বাসের কলমে পটলবাবু সিরিজের দ্বিতীয় গল্প, সেই লাল মারুতিটা। হুগলির প্রত্যন্ত এক গ্রাম। একটু আগেই সন্ধে নেমেছে। জায়গাটা অন্ধকার। হালকা চাঁদের আলোয় গ্রামের উত্তর দিকের একটা বিলে প্রতিবিম্বিত হচ্ছে রূপলি কাস্তে। হিম হিম উত্তরে হাওয়া দেওয়া শুরু করেছে এই কার্তিকের দোরগোড়ায়। গ্রামের বটতলায় বেশ কিছু বুড়ো মুরব্বী মতো লোক মুখে চাদর ঢাকা দিয়ে দাঁড়িয়ে আছে। তাদের দৃষ্টি অবশ্য যেদিকে, সেখানে চাঁদের আলোয় দেখা যাচ্ছে একটা বাবলা গাছের নিচে হাঁটু মুড়ে বসে আছে একটি বছর 20 ছোকরা। তার সামনে একটি লোক। লোকটি শীর্ণ, লম্বা, একহারা চেহারা। লোকটি হঠাৎ তার হাতটা উঁচু করল, আর তার সামনের লোকটা পিঠের জামাটা টেনে নিজের পিঠ উন্মুক্ত করে দিল। লোকটার হাতটা সপাটে নেমে এলো ছেলেটার পিঠে। শব্দটা চাবুকের মতো ভেসে আসতেই সাথে সাথে ভেসে এলো একটা আর্তনাদ। যে জটলা বটগাছের তলায় দাঁড়িয়েছিল সেইখান থেকে ভেসে এলো কয়েকটি বৃদ্ধের উৎফুল্ল গলা। এইবারে বুঝবে কত ধানে কত চাল। আরে বাবা, হারে বজ্জাতে লোক, এতেও শিক্ষা হবে নি, দেয়নি। কাল থেকে ভিড় আসবে। এর সাথে ওই আরব দেশের শাস্তি দরকার ছিল। ধরো আর কুচুট করে নামিয়ে দাও। নচ্ছার কথাকার, সেটা দেখে যদি একটু হাড় জুড়ত। হ্যাঁ, ওক কথা, ওক কথা। ঘণ্টাখানেক পর জায়গাটা হালকা হয়ে গেছে। রাতের অন্ধকারে ছেলেটি বটতলায় উপুর হয়ে পড়ে হু হু করে কেঁদে চলেছে। তাকে সান্ত্বনা দিচ্ছিল আরেকটি বৃদ্ধ লোক। আচ্ছা, কাঁদিস না বাবা, কাঁদিস না। বেইজ্জতির কিছু বাকি রাখলো না, সত্যি কাঁদিস। আমার পিছের থেকে হাত সরাও। আরে বাবা, আমার সারা পিঠ একেবারে ছিঁড়ে পুড়ে একাকার করে দিয়েছে রে। বাবা কাঁদিস না। আরে বললাম তো হাত দেবে না। আমার গায়ে হাত দেওয়া না, দেখিয়ে দেবো এদের পুরো বংশশুদ্ধ আমি লোপাট করে দেবো। পুরো বংশ লোপাট করে দেবো। একটা কালো কুকুর বটতলার বেদির উপর পায়ের উপর পা তুলে মুখ নিচু করে নির্লিপ্তভাবে এই দৃশ্যটা দেখে চলছিল। আজ তার এখানে খাবার দাবারের ধান্দা নেই, তাই তার উৎসাহ কম। আঙ্কেল, ও আঙ্কেল, বলছি বলটা দিন না। আওয়াজটা ভেসে এলো ফুটবল মাঠের থেকে। সেখানে একদল জোয়ান ছেলে বৃষ্টির জলে ভেজা মাঠের মধ্যে বিস্তর লাফালাফি ঝাপাঝাপি করে ফুটবল খেলছিল। মাঠের একধারে একটা বেঞ্চের উপর বসে এই পড়ন্ত বিকেলে সেই খেলা উপভোগ করছিল পটলবাবু আর প্রবুদ্ধ। আরে ও মশাই, দিন না বলটা বাড়িয়ে, আপনাকে কত আবেগ গলায় ডাকছে। আরে সম্বোধনটা আপনি মনে হয় ঠিক মতো মন দিয়ে শোনেননি বাবু। আঙ্কেল বললো তো। যাই বলুন, আপনার মাথায় এমন ঢেউ খেলানো টাক, তার উপরে জহর কোট পরে আছেন, নিচে আবার ধুতি, একেবারে পারফেক্ট আঙ্কেল ম্যাটেরিয়াল লাগছে। কিন্তু আঙ্কেল, ও টাকমাতা আঙ্কেল,
ধ্যাত্তেরই ভাল লাগে না। এই এই আপনি আমার টাক নিয়ে খোটা দেওয়া বন্ধ করুন তো মশাই, বলে রাখলাম। কতদিন অপেক্ষা করছি ধনপ্রাপ্তির আশায়, সে মোলাসেসে একদম এই স্যান্ড দেবেন না তো মশাই। ধুতি ঝাড়তে ঝাড়তে উঠে পড়লেন পটলবাবু, তারপর হাঁটা দিলেন ফুটবল গ্রাউন্ডের পাশের রাস্তার দিকে। সেদিকে একটা পাঁচিল পড়ে গেছে। একটু এগিয়ে গিয়ে দেখলেন বলটা গড়িয়ে গড়িয়ে এগিয়ে যাচ্ছে রাস্তার ওপারে একটা খোলা নর্দমার দিকে। এই মোলোজা, এই পড়িসনি বাপ, বলেই ধুতি তুলে ছুটলেন পটলবাবু। বলটা ড্রেনে পড়ে গেলে শেষমেশ ওই নোংরা ঘাঁটতে যাতে না হয় সেই ভয়ে বলটা এগিয়ে গিয়ে পা বাড়িয়ে আটকে দিলেন বটে, কিন্তু সেটা ততক্ষণে প্রায় পার্ক করা গাড়ির একটা চেসিসের তলায় চলে গেছে। অবশেষে বলটা টেনে নিয়ে জোরে একটা শট মারলেন পাম শুধিয়ে। বলটা পাঁচিল টপকে মাঠে গেল সত্যি, অবশ্য সোজা না গিয়ে বাঁ দিকে কেতরে গেল, আর পটলবাবু বেসামাল হয়ে একদিকে কাত হয়ে দড়াম করে পড়ে গেলেন। হতাশায় বলে উঠলেন, না সব গেছে। কে বলবে একসময় এই কসমস ক্লাবের দুধে রাইট উইং ছিলাম, আর ওটাই ছিল একমাত্র গোল স্কোরিং ফ্রন্ট। আচমকা গাড়িটার দিকে নজর গেল তার। একটা লাল মারুতি, নতুন নয় গাড়িটা, দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, তো এই মাঠের পেছনে গাড়িটা রাখলো কে? এই এখানে তো আশেপাশে কারো বাড়ি নেই। মাঠে ফুটবল তো খেলা হয়, বল যদি উড়ে এসে উইন্ডস্ক্রিন চৌচির করে দেয় তাহলে তো অবাক হবার মতন কিছুই নেই মশাই, একদম অগাকান্তের মতন কারবার। বিড়বিড় করে বলতে লাগলেন পটলবাবু, তারপর গ্রাউন্ডে ফেরত এলেন। প্রবুদ্ধ তাকে দেখেই বলল, কি মশাই, আপনি তো আমাকে ধরে বেঁধে নিয়ে এলেন গ্রামের বাড়ি দেখবো বলে। দুদিনের ছুটিটা কি বসে বসেই কাটিয়ে দেবো নাকি? কিছু অ্যাডভেঞ্চার হবে না? আশেপাশে ঘোরার জায়গা কি কিচ্ছু নেই নাকি? আছে তো, এই বাংলার গ্রাম দেখুন না মশাই, সবুজ মাঠের সবজির ক্ষেত, শীতের সকালে খেজুরের তাজা রস, সন্ধ্যার কুয়াশার চাদর, বিকেলে এই ফুটবল ম্যাচা। বিলে মাছ ধরবেন নাকি? এই বলুন, এই তাহলে ফিশিংয়ের একটা ব্যবস্থা করে দিচ্ছি। আর ভালো লাগছে না। ফিশিং নয়, ভাবছি কালকে সফর ফিনিশিং করে ব্যাগপত্র গুছিয়ে পালাবো। সামনের সপ্তাহ থেকে আবার কলেজে ক্লাস শুরু হবে, একটু ঘষা মাজা করা তো দরকার। আরে রাখুন তো মশাই ক্লাস, এদিকে এই ক্লাস সব জিনিস তো মিস করে যাচ্ছেন মশাই। আপনি না, দূর, এই সত্যি বড্ড বেরসিক লোক। রাতে বেগুন টমেটো আর রসুন পুড়িয়ে মাখা করব উইথ খাঁটি সর্ষের তেল অ্যান্ড ধনেপাতা। রুটি দিয়ে জম্পেশ লাগবে মশাই, ঝাল ঝাল, উফ। শেষে খাঁটি গরুর দুধ, খেজুর গুড়ের পাটালি দিয়ে উফ, সুইম করবে খেয়ে, হাত চাকবেন মশাই। দেখবেন বলতে ইচ্ছা করছে, আমি এভার গ্রেটফুল রইলাম টু ইয়োর কাইন্ড হাইনেস। হুগলির মশার গ্রামে শীতের রাতটা অবশ্য ভালোই কাটল ওদের। পটলবাবুদের পুরনো ভিটে বাড়িতে এখনও অবশ্য কেউ থাকে না, কাকাতো ভাইরা থাকে। তারা অবশ্য দুজনের খাতিরে ত্রুটি করছে না। কাকা নিতাই চরণ এখনও জীবিত, তবে লাঠি ধরেছেন, জবুথবু হয়ে বসে থাকেন। পটলকে রাত্রে ডেকে নিয়ে আগুন পোয়াতে পোয়াতে বললেন, এতদিন পরে এলি, তা কেরাম কিরকম দেখছিস পটল? সব কেমন পাল্টে গেছে, সেই মাঠঘাট আর এখন নেই। প্রথমে তো আমি দেখে চিনতেই পারিনি, তবে দেশি টমেটোর স্বাদ কিন্তু একই আছে, সুন্দর, অতি সুন্দর। একটা পোড়া টমেটো মুখে দিয়ে বললেন পটলবাবু, তাও বদলে গেছে রে, বুঝতে পারিসনি? তা গ্রামে কি ঘুরতেই এসেছিস, না জায়গা জমি বেচার তাল করছিস? রাম রাম রাম, এই কি যে বলো কাকা, এই তোমরা থাকো না, কে আছে আমার বলো তো, ব্যাচেলার মানুষ। তা গ্রামে তো দেখলাম কুন্ডুরা বিরাট বাড়ি হাঁকিয়েছে, বিরাট ব্যবসা বাণিজ্য করছে নাকি? হ্যাঁ, কি জানি পটল, কি যে করে ওরা। কেউ কেউ বলে লটারি পেয়েছিল, কেউ বলে 2 নম্বরই কারবার আছে। শুনেছি ভবেশ কুণ্ডু মরক্কো গেছিল অনেক বছর আগে, সেখানে ফরাসিদের স্ফটিক ও কয়লা খনি থেকে অনেক টাকা আয় করে দেশে ফিরে ওই বাড়ি হাঁকিয়েছে। তবে পয়সা হলে কি হবে, মনে সুখ নেই ভবেশ কুণ্ডুর। শীতের রাতে বেশ ভালোই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে মনে হলো প্রবুদ্ধর। তার উপর যদি হালকা হালকা বৃষ্টি হয়,
হিমশীতল হাওয়া দেবে জালনা খুলে দিলে। রাতে খাবার পর খোলা মাঠের ধারে একটা টিনের ঘর, আজ সেখানেই আস্তানা তাদের। পটলবাবু অবশ্য জব্বর বালাপোষ টেনে খোশ গল্পে ব্যস্ত। তার দুই খুদে ভাইপো ভাইজি এসে হামলা করেছে তার উপর। আরে শীত আর এখন কি পড়েছে! শীত পড়তো আমাদের সময়, আমাদের এইসব এই সোয়েটার ফোয়েটার লাগতো না। টোটাল খালি গায়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতাম। পেটানো মুগুরের মতন শরীর ছিল রে। রোজ 3 লিটার দুধ খেতাম তো। আর লুচি, কি বলবো, লুচি খেতে শুরু করলে তো এই কত 150-এর নিচে থামতামই না। উফ, আবার শুরু করেছে। বিড়বিড় করে কথাটা বলল প্রবুদ্ধ। 3 লিটার দুধ বলো কি? বলল এক খুদে, তার মুখখানা হাঁ হয়ে গেছে। আরে আর বলছি কি, সাধে বিয়ে বাড়ি গেলে আমায় সবার লাস্ট ব্যাচে বসতে দিত। আগের ব্যাচে বসলে খাবার শর্ট পড়ে যাবে না। সুন্দর, অতি সুন্দর। গলা খানিকটা বিকৃত করে বলল প্রবুদ্ধ। পটলবাবু একটা হাত তুলে চোখ আড়াল করে চোখ মেরে বললেন, আরে স্মৃতিশক্তি দেখছি কম হয়ে যাচ্ছে মশাই আপনার। এই সেদিন বললাম তো ঘটনাটা আপনাকে। পরদিন সকালে উঠে এই খুশি খুশি ভাবটা অবশ্য ওদের কেটে গেল। কাকার বড় ছেলে রমণীকান্ত সকালে বাজার নিয়ে ঘরে ঢুকতে ঢুকতে বলল, বাবা, খবর খুব সঙ্গীন। ভবেশ কুণ্ডুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পুলিশ এসেছে। ভবেশ কুণ্ডু গ্রামের বিত্তশালী লোক। গ্রামে একটা রে রে রব পড়ে গেছে, বেশ বুঝতে পারল ওরা। পটলবাবুর কথাটা শুনে ভুরু কুঁচকে গেল। একটু পরে গায়ে চাদর জড়িয়ে আর পায়ে চটি গলিয়ে প্রবুদ্ধর দিকে তাকিয়ে পটলবাবু বললেন, আমি ওদিকটা দেখে আসি, বুঝলেন? এই কেসটা কি, এই যাবেন নাকি? কোথায় চললেন? আরে শুনলেন না, গ্রামের গ্র্যান্ড ওল্ড ম্যান মিসিং। এই পাড়ার এমন সময় ঘরে বসে থাকা যায় মশাই? হ্যাঁ, সে যেতে পারি। চাদরটা ভালো করে জড়িয়ে নিয়ে বলল প্রবুদ্ধ, এখানেও গোয়েন্দাগিরির শখ নাকি আপনার? হ্যাঁ, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে মশাই। বাকিটা আপনার কপাল। কুণ্ডু বাড়িটা নতুন যেন রং করা হয়েছে দেখে মনে হলো প্রবুদ্ধর। প্রায় 10 কাঠা জায়গা নিয়ে প্রায় একটা হাবেলি বানিয়ে ফেলেছে বলা যায় ভবেশ কুণ্ডু। বাড়ির সামনে পোর্টিকো, ছোট্ট একটা ফোয়ারা, যদিও তাতে জল বেরোচ্ছে না। আইডিয়াটা মাঝপথে কোথাও পরিত্যাগ করা হয়েছে বোঝা যাচ্ছে। বাড়ির সামনে কিছুটা নুড়ি পাথর বিছানো। বাড়ির পেছনে বেশ বড় আম জামের বাগান। পুলিশের একটা জিপ বাড়ির সামনেই দাঁড়িয়েছিল। সেটা পাশ কাটিয়ে ভেতরে ঢুকলেন পটলবাবু। প্রবুদ্ধ আছে ওর পেছন পেছন। বাড়ির একতলার হলঘরে লোকজন সব বসে আছে, পুলিশও রয়েছে দেখতে পেল ওরা। পটলবাবু একজন মধ্যবয়স্ক লোকের দিকে নজর মিলতেই বলে উঠলেন, ভবেশ কাকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না শুনলাম, কি সাংঘাতিক কাণ্ড। তারপর ধপ করে বসে পড়লেন পাশের একটা খালি চেয়ারে। আরে বাবা, তুই কবে এলি রে? জিজ্ঞেস করলো লোকটা। কাল সকালে, বললেন পটলবাবু। একজন উর্দি পরা লোকের দিকে নজর গেল প্রবুদ্ধর। তার বুকে লেখা রয়েছে রতন পাল, সাব ইন্সপেক্টর। তিনি অবশ্য খুব সন্দিগ্ধভাবেই তাকালেন ওদের দিকে, মুখে একটা বিরক্তির ভাব। পটলবাবু ওদের পরিচয় করিয়ে দেওয়ার ভঙ্গিমায় বললেন, আমি পটল, এই পাশেই আমাদের পৈতৃক বাড়ি, যদিও এখন থাকি নৈহাটি। আর উনি উনি ওই যে উনি আমার বন্ধু প্রবুদ্ধ, অ্যানথ্রোপোলজির প্রফেসর। আগে ইউএস ছিলেন, কিছু বছর হলো ভারতবর্ষে ফেরত এসছেন। আমি তো কাকার খবরটা শুনেই ছুটে আসলাম। বললেন এসআই ভদ্রলোক। তারপর বয়স্ক লোকটার দিকে তাকিয়ে বললেন, ঠিক কিভাবে ঘটনাটা ঘটলো গোড়া থেকে বলুন। মশাই শুনুন শুনুন, এই যে যে কথা বলছে, বড় ছেলে নরেশ, ওর পাশে হাত ভাঁজ করে মেজো ছেলে বসে আছে, ওর নাম গণেশ। শিবেশ তো ছোট ছেলে, এখনো বাড়ি ফেরেনি দেখছি। শুনেছি হোমিওপ্যাথি কলেজে পড়ে নাকি। কথাটা খানিকটা ফিসফিস করে পটলবাবু বললেন প্রবুদ্ধকে, বাবা রোজ সকালে হাঁটতে বেরোয় আর কি, ওই সুগার ধরার পর থেকেই প্রায় 5 বছর হলো। আজ বেরিয়েছিল প্রায় সকাল 6:45 নাগাদ। বাড়ি থেকে বেরিয়ে ওই মিনিট 15 হাঁটা পথ বল্লভ বাড়ির বিলটা,
ওই বিলের ধারে গিয়ে বসতেন, একটানা হাঁটতে পারতেন না তো তাই। তারপর আবার ফিরে আসতেন, ঘরে ঢুকেই অবশ্য চা চাইতেন। এই সময় খবরের কাগজটা দিয়ে যেত, ওটা নিয়ে বারান্দায় রোদে বসে কাগজ পড়তেন উনি। আমি 8টা নাগাদ কাজে বেরোই। আজ বেরোনোর সময় দেখলাম বাড়ির বাইরে কাগজটা পড়ে আছে। আমাদের বাড়ির চাকর জনার্দনকে ডেকে জিজ্ঞেস করলাম, বাবা ফেরেনি, তুই চা দিসনি? ও বলল, না বাবু তো আজকে এখনো ফেরেননি। আমি ওকে বললাম যে বয়স্ক লোক, কোথায় রাস্তাঘাটে কিছু হলো কিনা দৌড়ে গিয়ে দেখে আসতে। ও কিছুক্ষণ পর দৌড়ে এসে বলল যে বাবাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর আমি আর ভাই সারা গ্রাম চষে ফেলেছি, কোথাও বাবাকে খুঁজে পাচ্ছি না। আমার তো মানে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ভেবে, বাবা গেল কোথায়। তারপরেই আমার ভাই ফোন করে আপনাদের বড়বাবুকে। মাথাটা গম্ভীরভাবে নাড়তে নাড়তে বললেন পুলিশ অফিসার, দেখুন, একদিন তো কারোর বাড়ি টাড়ি চলে গেছে, হয়তো পুরনো বন্ধুর সঙ্গে আলাপ হয়েছে, তার সাথে আপন মনে কথা বলতে বলতে বাড়ি চলে গেছে তার। আপনার মেজ ভাই তো বড়বাবুকে বলেছে ভুলো মনের মানুষ ছিলেন, তাই তো? মেজো ভাই গণেশ এতক্ষণ চুপচাপ ছিল। সে তার প্রসঙ্গ উঠতেই দাদার দিকে তাকিয়ে বলল, না মানে বাবা ইদানিং ওষুধ খেতে ভুলে যাচ্ছিল না, তাই কথাটা বলেছি। আমার অনুমান সত্য নাও হতে পারে, মানে আমি ঠিক শিওর নই। তো ওনাকে সকালে বাইরে যেতে কেউ দেখেছে? জিজ্ঞেস করলেন পুলিশ অফিসার। আগে জনার্দন দেখলেও দেখতে পারে। এই জনা, জনা। একটা পেল্লায় হাঁক দিতেই একজন রোগা মতো গলায় গামছা দেওয়া লোক পর্দার আড়াল থেকে বৈঠকখানার ঘরে ঢুকে মাথা নিচু করে দুহাত জড়ো করে একটা প্রণাম জানালো অফিসারকে। হ্যাঁ, তো তুমি সকালবেলা কি দেখেছো বলো? ওই তো সকালে বেরোতে দেখলাম। আমি তখন ওই সবজি কাটতে বসেছি, এই সবে বাঁধাকপিটা কেটেছি। বাবু দেখি টুকটুক করে লাঠি নিয়ে হেঁটে হেঁটে বেরোচ্ছেন। আমি জিজ্ঞেস করলাম যে আজ কপি করছি, খাবেন তো? কপি বাবু অবশ্য খান না, গ্যাস হয় বলছিলেন, উত্তর দিলেন না। মনে হচ্ছিল কিছু একটা নিয়ে চিন্তিত। বলল জনার্দন। এই বাড়ি থেকে আজ সকালে উনি আগে বেরোন, তাই তো? না, ছোট দাদাবাবু ওই কলেজের ব্যাগ আর সাইকেল নিয়ে বেরোলেন তার আগে। তখন কটা হবে? 5:30। বাবুর যখন ফিরতে দেরি হলো তুমি বাড়ির লোককে জানালে না কেন? এর আগে একবার করেছিল। এর আগে করেছিল? কোথায় গিয়েছিল? সেবার এই গণেশ বাবুর সাথে ঝগড়া করেছিল, খুব রাগ করে কাউকে কিছু দা বলে এক বোনের বাড়ি গিয়ে উঠেছিল সিঙ্গুরে। 2 দিন চুপচাপ ছিল, থানা পুলিশ কিছু বাদ দেয়নি বাড়ির লোক। তারপর ওই রাগ কমে গিয়ে আপনি ফিরে আসে। তা এবারেও তো সেই রকম হতে পারে, তাই তো? হ্যাঁ, সেটা আমিও ভেবেছিলাম স্যার। তারপরই এটা পাই আমি বিলের ধারেই। বলেই নরেশ ঘরের কোণায় একদিকে আঙুল দিয়ে দেখালো। সেখানে দেখা যাচ্ছিল দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে রয়েছে একটি ছড়ি। ছড়ি? এটা ফেলে গেছে? অফিসার ভদ্রলোক চোখ ছোট ছোট করে জিজ্ঞাসা করলেন। হ্যাঁ স্যার, বাবার আর্থারাইটিস আছে, ছড়ি ছাড়া হাঁটতে খুব কষ্ট হয়। ওটা ফেলে যাবেন সজ্ঞানে, এটা হতেই পারে না। বুঝেছি। তবু একটা দিন দেখুন, এর মধ্যে না ফিরলে একটা ছবি নিয়ে এসে থানায় মিসিং ডায়েরি লেখাবেন। আমরা অবশ্য সতর্ক থাকছি, কিছু খবর পেলে জানাবো। বলেই উঠে পড়লেন অফিসার। আপনি আবার কবে আসবেন স্যার? পাশ থেকে জিজ্ঞেস করলেন পটলবাবু। কেন, আপনার জেনে কি হবে? কিছু না স্যার, এই কৌতূহল মাত্র। আসলে কাকাকে খুব ভালোবাসতাম তো। কাকা ছোটবেলায় কত তাড়া করেছে আমায়। ওই আমজাম চুরি করে খেতাম তো। তারপর দৌড়ে ধরে ফেললেই কানমোলা দেওয়ার বদলে আমার পকেটে একটা আম ভরে দিয়ে বলল, আর করিস নে। ভাবতেই চোখে জল আসে আমার। এই দেখুন দেখুন। কথাটা বলেই পটলবাবু চোখ ডলতে ডলতে লাল করে ফেললেন প্রায়। অফিসার কিছু বললেন না, একবার বিরক্ত দৃষ্টিতে তাকালেন ওর দিকে, তারপর মুখ ঘুরিয়ে চলে গেলেন। পটলবাবু অবশ্য দমলেন না, একটা হাতের তালুতে অন্য হাত দিয়ে একটা ঘুষি মেরে বললেন, ভবেশ কাকাকে যে কিডন্যাপ করেছে না, ধরতে পারলে জুজুৎসুর প্যাচটা একেবারে দেখিয়ে দেব, যেটা আমি ব্রুসলির কাছ থেকে শিখেছি। আরে ওকে অঙ্ক শেখাতাম তো আমি পাল্টা। হ্যাঁ, এখনকার দিনে ফ্রিতে অবশ্য কিছুই পাওয়া যায় না।
কি যে বিপদ হলো পটলদা। আরে চাপ নিও না তো, আমি আছি তো, মুশকিল আসান। পুলিশকে দিয়ে কিচ্ছু হবে না, পুলিশ সব এখন যাত্রা দলের পুলিশ হয়ে গেছে। আমি খুঁজে বের করব কাকাকে, আমার সমস্ত বাচ্চা বেলার চুরি করা আমগুলোর দিব্যি। আবার কান্না পাচ্ছে দেখুন তো। থাক, তোমার যখন এত ইচ্ছে তুমি খোঁজ লাগাও। আমাদের কি সাহায্য লাগবে বলো? ওই তো ওই ওনার সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, ওনাদের ফোন নাম্বারটা একটু দাও তো, বাকি আমি একটু চারিদিকে খুঁজে দেখি বুঝলে। এই বন্ধুটি অপরাধ বিজ্ঞানও পড়ায়, ও মনে করলে চুটকিতে বের করে দেবে। প্রবুদ্ধ অবশ্য কথাটা শুনে মোক্ষম একটা খোঁচা মারল পটলবাবুকে। আরে কেউ স্মরণ করছে নাকি? উফ, কাকা নাকি কে জানে। আচ্ছা, আমি একটু চারিপাশটা ঘুরে দেখতে পারি? নরেশ জিজ্ঞেস করল, হ্যাঁ, কি দেখবেন? এই তোমাদের বাড়িটা আর কি, যদি কিছু ক্লু টু পাওয়া যায়। এই ধরো উনি ভেবে রেখেছেন অমুক লোকের আস্তানায় গিয়ে উঠবেন, তোমাদের কিছু না জানিয়ে। তোমরা দুশ্চিন্তা করবে, ওনাকে নিয়ে ভেবে হয়রান হবে, হয়তো সেইটাই চান তিনি। কারণ একটাই, এর আগেও তিনি সেটা করেছেন। কিন্তু দেখবে, দেখো, তুমি তো পেশাদার গোয়েন্দাদের মতো করছো পটলদা। কি যে বলো না তুমি নরেশ। বলেই হাসতে হাসতে পটলবাবু ঘরময় ঘুরে ঘুরে দেখতে লাগলেন। একবার কোমরে হাত দিয়ে রহস্যময় ভঙ্গিতে বললেন, কখনো আবার জানলার কাছে গিয়ে বাগানের দিকে তাকিয়ে বললেন, চমৎকার। তারপর ভবেশ কুণ্ডুর ঘরে ঢুকে জিনিসপত্রগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন তিনি। একটা টেবিলের সামনে গিয়ে একটা চশমার খাপ তুলে নিয়ে সেটা খুলে ভেতরে তাকিয়ে বললেন, আচ্ছা, এই ওনার চশমায় প্লাস পাওয়ার ছিল না মাইনাস? মাইনাস। উত্তর দিল মেজ ছেলে গণেশ। সে পটলবাবুর পেছনে দাঁড়িয়ে তাকে লক্ষ্য করছিল। বাহ, বাগানে কি সুন্দর অপরাজিতা ফুল ফুটেছে, এই আমি একটা ফুল পেরে নিয়ে আসি, বললেন পটলবাবু। তারপর কারো প্রতিক্রিয়ার অপেক্ষা না করেই বাগানের দিকে হেঁটে চলে গেলেন। প্রবুদ্ধ দেখল তিনি বাগানের মধ্যে জানলার একটু দূরেই হাঁটু ভেঙে বসে গাছ দেখছেন। তারপরে একটু পরেই ফেরত এসে বললেন, মশাই পেয়েছি পেয়েছি, এই দেখুন, এই দেখুন নীল অপরাজিতা, বৃষ্টিতে ভিজেছে, রং কি খুলেছে দেখুন তো। তা গণেশ, এই তোমরা গাড়ি কিনেছো? গাড়ি? না তো, হঠাৎ গাড়ি কেন? কাল দেখলাম একটা গাড়ি দাঁড়িয়েছিল ওই ফুটবল গ্রাউন্ডের কাছে, আমি ভাবলাম তোমাদের গাড়ি। এই চত্বরে তো সবার আগে তোমাদের গাড়ি কেনা উচিত, তাই না? বাবা বিলাসিতা একদম পছন্দ করতেন না, একদম গাড়ি কেনার বিপক্ষে ছিলেন, বলল গণেশ। আচ্ছা, এই তোমার ভাইটি কখন ফিরবে গো? সে তো ফিরতে ফিরতে সন্ধে। কিছু বলতে হবে? এলে একবার ফোন করতে বলো, ফোন নাম্বার তোমার দাদার কাছে দিয়ে যাচ্ছি বুঝলে। কিন্তু পটলদা, তুমি এত জেরা করছো কেন? আচ্ছা, তোমার কি কিছু সন্দেহ লাগছে? সন্দেহ? দূর, আসলে আমি কাকা বাবুকে এত অন্তর থেকে শ্রদ্ধা করি না, এই কিছুতেই এটা মেনে নিতে পারছি না গো। কাকা বাবুর সত্যিই কোনো বিপদ হলো কিনা সেটাই ভাবাচ্ছে আমাকে। ফেরার সময় প্রবুদ্ধ একসময় হন্তদন্তভাবে হাঁটতে থাকা পটলবাবুকে থামিয়ে দিয়ে বলল, এই, আপনার ব্যাপারটা কি বলুন তো? হ্যাঁ, শো অফ করার একটা লিমিট আছে, যেখানে যা খুশি একটা লাগিয়ে দিলেই হলো। ক্রিমিনোলজি পড়াই আমি, মামদোবাজি নাকি ওটা? দূর ছাড়ুন তো, ওটা টাং অফ স্লিপ। ওফ, ওটা স্লিপ অফ টাং, টাং অফ স্লিপ না। আর আপনি স্লিপে খোঁচাখুচি করে যাবেন, এদিকে আমার উইকেটটা যে আরেকটু হলেই পড়ে যাচ্ছিল। আমাকে নিয়ে কোনো ফাজলামি করবেন না মশাই, এই আমি লাস্ট ওয়ার্নিং দিলাম আপনাকে। আরে কুল মশাই, আমাকে ক্রস করার এই তল্লাটে কেউ অন্তত নেই। আচ্ছা, আপনার জন্ম কোন সালে? 76। কেন? ব্রুসলি 73-এ মারা গেছে, আর সেই লোককে আপনি ক্যারাটে শেখাতেন? ইয়ার কি? সুন্দর, অতি সুন্দর। নিতাই চরণ অর্থাৎ পটলবাবুর কাকা আমাদের ঘরে ঢুকতে কৌতূহলী হয়ে পড়লেন কুণ্ডুবাবুর ব্যাপারে। পটলবাবুকে ডেকে বিশদে জানতে চাইলেন। পটলবাবু কিন্তু পুরোদস্তুর তদন্তের ব্যাপারটা চেপেই গেলেন। অত্যন্ত বিনীত ভঙ্গিতে বললেন, কাকা, এই কুণ্ডুবাবু কোথায় যেতে পারেন বলে তোমার ধারণা একটু বলো তো।
ভবিষ্যৎ তো বাতের ব্যথা, ও হেঁটে হেঁটে বেশি দূর কিন্তু যেতে পারবে না। আচ্ছা, এই ফুটবল মাঠের ধারে একটা লাল মারুতি দাঁড়িয়ে ছিল না কাল, ওটা কাদের গাড়ি বলতে পারবে কাকা? পটল বাবু তার চিবুকে আঙুল দিয়ে টোকা মারতে মারতে জিজ্ঞেস করলেন, লাল মারুতি? কই, এই গ্রামের তো কারোর লাল মারুতি নেই। প্রবুদ্ধ তৎক্ষণাৎ বলে উঠল, কিন্তু সেই মারুতি তো আজকে আর নেই। ফুটবল গ্রাউন্ডের পাশ দিয়েই তো হেঁটে এলাম আমরা। এই তো আপনার চোখ খুলেছে মশাই। মানে পটল, তুই বলছিস ওই গাড়িটা দিয়েই ওকে আজ সকালে মর্নিং ওয়াক করার সময়? কি ডেঞ্জারাস! কিন্তু কারা? খুবই পসিবল কাকা, তবে দুই একটা বিষয় না ধোঁয়াশা আছে, তাই ওটা পুরোপুরি শিওর হতে পারছি না আমি। আর প্ল্যানটা কার সেটা তো খুঁজে বের করতেই হবে, আর বের করতে হবে সে কি চায়। আচ্ছা কাকা, তুমি একটু হেল্প করো না আমাদের। তুই কি এখানে ঘুরতে এসেছিস না এইসব করতে এসেছিস? হ্যাঁ, এগুলো তো পুলিশের কাজ। আহা, ওই ভবেশ বাবুর মতন ওমন দিলদরি একজন লোক গায়েব হয়ে গেল, আর আমরা ঘরে বসে থাকতে পারি বলো কাকা? হ্যাঁ, তা তুই কি খবর চাস বল। এক, ভবেশ কুণ্ডু কোনো উইল করে গেছিল কিনা। দুই, কারো সাথে পুরনো শত্রুতা ছিল বা ওর জীবনের কোনো অস্বাভাবিক পাস্ট, কিছুই তো জানি না আমরা। দাঁড়া, খোঁজ নিয়ে জানাবো তোকে, কেমন? ঘন্টা দুই সময় দে আমায়। ওর উকিল তো ওই লাহাবাবু ছিল। হ্যাঁ, ওকে ফোন করলেই সব বলে দেবে, যদি আদৌ কোনো উইল করে থাকেন ভবেশ। আচ্ছা, জানাও আমাকে। আমরা বরং ওই বল্লভ বাড়ির বিলটা দেখে আসি, কি প্রবুদ্ধবাবু? প্রবুদ্ধ মাথা নেড়ে জানাতেই পটলবাবু হন হন করে ফের হাঁটা দিলেন। ওখানে কিছু পাওয়া যাবে, আমার ষষ্ঠ ইন্দ্রিয় তাই বলছে মশাই। বল্লভ বাড়ির বিলটা আয়তনে বেশ বড়, জলের পরিচর্যা নেই, তাই সবুজ শ্যাওলা জমে আছে। পাশে বেশ কয়েকটা বাবলা আর তেঁতুল গাছ। একটা তেঁতুল গাছের ঘন ছায়ার নিচে এসে দাঁড়িয়ে পটলবাবু পাশের কাঁচা রাস্তাটার দিকে আঙুল দেখিয়ে বললেন, দেখেছেন মশাই? হ্যাঁ মশাই, দেখলাম বই কি, স্পষ্ট টায়ারের দাগ। কালকে রাতে যে বৃষ্টিটা হয়েছিল না, তার জন্যই মনে হয় মাটিটা নরম। টায়ারের দাগ একদম স্পষ্ট। একটু ঝুঁকে পড়ে পটলবাবু বললেন, ছোট্ট গাড়ির চাকা, ওই লাল মারুতিটা হওয়া তো অসম্ভব নয়। প্রবুদ্ধ বিষয়টা খেয়াল করল, যদিও পটলবাবুর হিসেব কতটা বাস্তবসম্মত আর কতটা অনুমান এই নিয়ে তার সংশয় ছিল, তবে গাড়ি একটা এসেছিল সেটা হলপ করেই বলা যায়। তপন কাকা ভালো আছেন? হঠাৎ চেঁচিয়ে উঠলেন পটলবাবু। তার দৃষ্টি বল্লভ বাড়ির ছাদের দিকে। ওই বাড়িতে কেউ এখন থাকে না, একজন কেয়ারটেকার শুধুমাত্র, তপন। সে ওই বাড়ির লাগোয়া একটা খামার বাড়িতে ভাড়াটে চাষি হিসেবে থাকত। যখন বল্লভ বাড়ির অনেক জমি জমা ছিল, ক্ষেত ফসল ছিল, এই সমস্ত এখন সেই সব বিক্রি করে বাবুরা সব শহরে চলে গেছে। বাড়ির লাগোয়া একটা ছোট্ট জমিতে সবজি চাষ করে আর বিলে মাছ চাষের জন্য লিজে সেই টাকা শহরে পাঠায়। তপন কাকা কিছু উত্তর দিল না, চুপচাপ উপর থেকে সরে গেল বেজার মুখেই। অদ্ভুত না, কে উনি? দূর, এই লোকটা একদম মিশুকে না, সামান্য মাথার গন্ডগোল আছে, বেশি কথা বলে না লোকজনের সাথে। এই চলো তো গিয়ে কথা বলে আসি। কথা বলবেন? উনি কি কথা বলবেন আপনার সাথে? আরে আসুনই না, কামড় দেবে না মশাই, কারণ আমি মানুষটা খুবই শক্ত। একদম হাসি পেল না। অনেকক্ষণ দরজায় কড়া নাড়ার পর তিনি অবশেষে দরজা খুললেন। আরে আমি পটল, চিনতে পারছো না কাকা? অবশ্য এর আগে গ্রামে যখন এসেছি এই এত বড় টাকটা তো আমার আর ছিল না, এটা নতুন সংযোজন। তুমি ভালো আছো তো? আছি, বল। তা কাকা, এই তুমি শুনেছো নিশ্চয়ই, এই ভবেশ কুণ্ডুকে আজ সকাল থেকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। ও নাকি আজ সকালেই বিলের ধার থেকে বেপাত্তা হয়ে গেছে একদম। জানি, নরেশ আর গণেশ ঘুরঘুর করছিল বিলের ধারে, আমায় ডাকাডাকিয়ে করছিল, তবে আমি সাড়া দিইনি। সাড়া দাওনি কেন? দুটো ছেলেই বদমাইশের বদের লাঠি, একদম সহ্য হয় না আমার। আচ্ছা, এই তা তুমি আজ সকালে ভবেশ কাকাকে দেখেছো? হ্যাঁ,
দেখেছো কি কাণ্ড? এই তা কি দেখলে? বিলের ধারে বসেছিল, এই বারে বারে ঘড়ি দেখছিল। একটু পরেই একটা লাল গাড়ি ঢুকলো, আর সেই গাড়িটা থেকেই একটা বউ নেমে দাঁড়াতেই সে ওই গাড়ির পেছনে চেপে বসলো। তারপর সেই গাড়ি ধোঁয়া ছাড়তে ছাড়তে চলে গেল। আমি তো এইটাই সন্দেহ করেছিলাম, সে কারো বাড়ি গেছে, নিজেই গেছে। কিন্তু কার বাড়ি? বউটাকে দেখেছো তুমি তপন কাকা? না, মুখ দেখতে পারিনি, তবে ওই সাদা শাড়ি পরেছিল আর মাথায় ঘোমটা টানা। সাদা শাড়ি, ইন্টারেস্টিং। কিন্তু কিন্তু খটকা। কি হলো ও পটলবাবু? প্রবুদ্ধ পাশ থেকে জিজ্ঞাসা করল। আচ্ছা তপন কাকা, এই ভবেশ কাকা যখন গাড়িতে উঠলো হাতে কোনো ছুরি ছিল? ছড়ি? না রে, ঠিক সেটা তো মনে পড়ছে না, মনে হয় খেয়াল করিনি। আচ্ছা ওই গাড়ি কি আর এদিকে ফিরে এসেছিল? না, আমার নজরে অন্তত আসেনি। ঠিক আছে কাকা, একটু নজর রেখো। ওই লাল গাড়িটা ফের দেখলে আমায় একটু খবর দিও, বুঝলে? তোমার মোবাইল নাম্বার আছে তো? হ্যাঁ আছে। বিল থেকে ফেরার পথে প্রবুদ্ধ পটলবাবুকে জিজ্ঞেস করল, কি মশাই, কার বাড়ি গেছে আপনার খামখেয়ালি কাকা? বোনের বাড়ি? সাদা শাড়ি বলছে তো। খটকা আছে মশাই। এক, এই গাড়িটা কাল থেকে তাহলে দাঁড়িয়ে ছিল কেন? দুই, ছড়ি কেন ভুলে যাবে কাকা? ইচ্ছে করেই করেছে সেটা, যাতে সবাইকে ঘোল খাওয়ানো যায়। পরিবারের ভেতরে কিছু একটা মন কষাকষি হয়েছে, এটা আমি নিশ্চিত। যার জন্য তিনি এটা করেছেন, সেটা নিয়ে কেউ মুখ খুলবে না কেন? মিস্টিরিয়াস ব্যাপার মশাই। নিতাই কাকা বাড়িতে ঢুকতেই দুজনকে ডেকে পাঠালেন। প্রবুদ্ধ ওনার কাছে গিয়ে বসে বিলের ব্যাপারটা বিস্তারিত বলতেই তিনি বেশ একটু অবাক গলাতেই বললেন, তোরা বসে আছিস কেন রে পটল? যা গিয়ে নরেশকে খবরটা দিয়ে আয়। খবর কি পালাচ্ছে নাকি কাকা? এই তুমি আগে বলো, তুমি আর কিছু খবর পেলে ওদের উকিলের থেকে? গাল চুলকোতে চুলকোতে বললেন পটলবাবু, উইল আছে, তবে উকিলের ধারণা ওই বাড়ির কেউ জানে না ওই উইলের কথা। কারণ ভবেশ ওকে বলেছে উইল সে করেছে, ছেলেরা জানে না। অবশ্য তার স্মৃতিশক্তি গত মাস 6 কমে আসছিল, সেটা গণেশ একদিন আমায় বলেছে। সেক্ষেত্রে উনি আবেগতাড়িত হয়ে উইলের কথা ছেলেদের কাছে বলে ফেলেছেন, তারপর নিজেই সেটা ভুলে গেছেন। সেই সম্ভাবনাও তো উড়িয়ে দেওয়া যায় না। ঠিক পটল, ঠিক। ওরা যে ওই উইলের ব্যাপারে কিছু জানে না সেটা অস্বীকার করলে তোর কিছুই করার নেই। কিন্তু এই উইলের অংশীদার কে, সেটাই তো জানা হলো না। নরেশ ও গণেশ অর্ধেক অর্ধেক। সে কি, ছোট ছেলে শিবেশকে কিছুই দিয়ে যায়নি? আর ওদিকে ওনার মেয়ে পার্বতী, তাকেও তো কিছু দিয়ে যেতে পারতেন। শিবেকে কেন কিছু দিয়ে গেল না সেটা আমার কাছে পরিষ্কার নয়। পার্বতী বাড়ির অমতে বিয়ে করেছে, ওর সাথে সব রকম সম্পর্ক চুকিয়ে দিয়েছে, সেটা আগেই নাকি উকিলকে বলেছে ভবেশ। অথচ গত বছরই পার্বতীর বর মারা গেছে। একটা 12 বছরের ছেলে নিয়ে সেলাই করে কোনো মতে দিন কাটে শুনেছি পার্বতীর। পার্বতী বিধবা? এই খবরটা তো জানতাম না। এই আচ্ছা কাকা, আরেকটা প্রশ্ন আছে, ভবেশ কুণ্ডুর কোনো বোন ছিল? হ্যাঁ ছিল তো, একটাই বোন, সিঙ্গুরে বাড়ি ওর। তিনি কি বিধবা? না, ভবেশের ভগ্নিপতি দিব্যি সুস্থ শরীরে ব্যাটিং করে যাচ্ছে রে। এককালে খুব ভালো ফুটবল খেলতো, হেভি ফিট আছে এখনো। বোঝো, কেসটা এইবার বেশ ভাবিয়ে তুলছে কাকা। কেন? তোরা তো বলছিস কারো গাড়ি করে চলে গেছে ভবেশ। হ্যাঁ, মহিলার পরনে ছিল সাদা শাড়ি, কপালে ঘোমটা টানা। পার্বতী? যদি তপন কাকার জবানবন্দি সঠিক হয় তবে। গোলমেলের ব্যাপার তো। কেন? তপেনকে কতটা বিশ্বাস করা যায় সেটাই হলো প্রশ্ন। তপেনের ছেলেটা তো গ্রাম ছাড়লো ওই ভবেশের জন্যই, জানিস তো? জানি না তো, কেসটা কি? আরে ওই তপনের ছেলে রঘু যন্তর জিনিস, বেকার, চরম বাউন্ডুলে ছেলে একখানা। দল পাকিয়ে লোকের বাগান থেকে ফল, উঠোন থেকে মুরগি, ছাগল ইত্যাদি চুরি করে খেত। তো সেই রকমই গ্রামের একটি বাড়ি থেকে ছাগল চুরি করতে গিয়ে দেখতে পায় একজন,
গ্রামে পঞ্চায়েত বসে। ভবেশ তখন সেই পঞ্চায়েতের মোড়ল। ও নির্দেশ দেয় রঘুকে 50 ঘা বেতের, এবং সেটা ওদের স্বজাতির কেউ মারবে এই গ্রামের সর্বসমক্ষে। এই হেনস্থা রঘু নিতে পারেনি। রাতের অন্ধকারে গ্রাম ছেড়ে চলে গেছে। যাওয়ার আগে বদলার কথা শুনিয়ে গেছে গ্রামের কয়েকজনকে। বিলের ধারে ভবেশ যে রোজ সকালে হাঁটতে আসতো সেটা সবাই জানে। সুতরাং খবরটা ভবেশ ও ছেলেকে দিলে, বুঝতেই পারছিস তো পটল। আচ্ছা, এটাই তাহলে রাগের কারণ। অথচ তপন কাকা আমায় বলল 2 ছেলে মহা বদমাইশ, তাই ওদের ডাকে সাড়া দেয়নি যখন ওরা সকালে বাপকে খুঁজতে এসছিল। উফ, এই মহা ফাপড়ের কেস কাকা। কে যে সত্যি বলছে, কি তার উদ্দেশ্য, কিছুই কায়দা করতে পারছি না। আর মাথার মধ্যে সব একেবারে পাক খাচ্ছে প্রশ্নগুলো। ভারী অদ্ভুত এই কেসটা। তুই এত জটিল করে কেন ভাবছিস বলতো? হ্যাঁ, গিয়ে নরেশকে বল যে পার্বতীর ওখানে গেছে কিনা খোঁজ নিয়ে দেখতে। আর শোন, চুপি চুপি বলবি, যদি না করে সে কাউকে বাড়িতে লুকিয়ে পাঠিয়ে দেখে নিতে। আমার ধারণা ভবেশ ওখানেই আস্তানা গেড়েছে। কিন্তু এই তাকে তো ত্যাগ করেছে না ভবেশ কাকা, তুমিই তো বললে। আরে ভবেশের তো বয়স হচ্ছে নাকি? শোন, রক্ত ঠান্ডা হয়ে এলে লোক নিজের সন্তানের মুখটা দেখেই মরতে চায়। আর তার অপরাধী বা কি? চুরি করেছে না ডাকাতি করেছে? আরে বাবা, বাড়ির অমতে তো স্বয়ং পার্বতী ও ভোলানাথকে বিবাহ করেছিলেন, ভুলে গেলি? বুড়ো ওকে ক্ষমা করে দিয়েছে, দেখ। কথাটা তুমি মন্দ বলনি নিতাই কাকা। আমি বরঞ্চ ফোন করে বলছি ওকে, ওরাও একটু হাঁপ ছেড়ে বাঁচুক। এই সকাল থেকে খুব ছুটছে ছেলেগুলো, জানো তো। বড় বৌদি আর ভাইপো দেখি বেজার মুখ করে বসে আছে আমি যখন বেরিয়ে আসি সেই সময়। পার্বতীর সাথে বাবা চলে গেছে? কথাটা জিজ্ঞেস করলো গণেশ। ওদিকে ফোনে কথাটা শুনে বাড়িতে শোরগোল পড়ে গেছে স্পষ্ট শুনতে পেলেন পটলবাবু। বিলের ধারে সমস্ত ঘটনাটা পরপর বলে যেতে লাগলেন, যেটা তিনি তপন কাকার কাছ থেকে শুনেছেন। হ্যালো, আচ্ছা, তুমি কি একবার এই বাড়িতে আসতে পারবে? থানার এসআই সাহেব এসেছেন বাড়ির সবাইকে জেরা করবেন বলে। আমি পার্বতীর কথা বলাতে তিনি তাকেও আসতে বলেছিলেন, তাই সেও এসেছে। পার্বতী এসেছে? আচ্ছা, আমি যাচ্ছি বলেই ফোনটা রেখে শশব্যস্তভাবে বেরোনোর প্রস্তুতি শুরু করে দিলেন পটলবাবু। প্রবুদ্ধ তাকে জিজ্ঞেস করতেই তিনি বেশ চেঁচিয়েই বললেন, বিরাট কেস মশাই। প্রাইম সাসপেক্ট অলরেডি ওই বাড়ি ঢুকে বসে আছে, পার্বতী। অথচ আমি না বলা পর্যন্ত ও বাড়ির তো কেউই জানতো না। তার সাথেই ভবেশ কাকাকে যে শেষ দেখা গেছে। কুণ্ডু বাড়িতে এসে দেখা গেল পার্বতী একাই এসেছে। ওর বাচ্চা ছেলেটাকে নিয়ে আসেনি, যদিও এটা তার দাদুর বাড়ি। প্রবুদ্ধর ব্যাপারটা নজরে এসেছিল। পটলবাবু ওর পাশে মুখটা কানের কাছে এনে ফিসফিস করেই বললেন, মামারা ভাগ্নেকে পছন্দ করে না, বুঝলেন কিনা? একবার ছেলেটির উল্লেখ পর্যন্ত নেই, বুঝেই দেখুন এবার। এসআই সাহেব অবশ্য প্রবুদ্ধদের দিকে তাকিয়ে নিয়ে মুখ ঘুরিয়ে বললেন, এই তো আপনারা এসে গেছেন। তো পার্বতী দেবী, সকালে আপনি গ্রামে ঢুকেছিলেন? না। সত্যি বলছেন? অফিসারের গলার স্বরের মাত্রা যেন কিঞ্চিত বৃদ্ধি পেল। হ্যাঁ, সত্যি তো বটেই। কেন? কারণ আপনার সঙ্গে ভবেশবাবুকে শেষ দেখা গিয়েছে আজ সকালে। আপনি একটা লাল গাড়ি নিয়ে এসেছিলেন, তারপর ভবেশবাবুকে তুলে নিয়ে যান। ওনারা সেটা দেখেছেন। আপনি তো ধরা পড়ে গেলেন পার্বতী দেবী। সত্যি করে বলুন, কোথায় লুকিয়ে রেখেছেন ভবেশবাবুকে? আমি বাবাকে কিছু করিনি স্যার, বাবাকে কিছু করিনি বলেই ভেঙে পড়লেন পার্বতী দেবী। নিজের দুহাত দিয়ে মুখ ঢেকে কাঁদতে লাগলেন হাউ হাউ করে। কেঁদে কোনো লাভ হবে না পার্বতী দেবী। এখন একটাই রাস্তা, সব কিছু স্বীকার করে নেওয়া। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ওই একটা ওইটুকু ছেলে, আমি তো ওকে আশ্রয় করেই বেঁচে আছি। আমার মনে হয় কেউ চক্রান্ত করে ফাঁসাচ্ছে স্যার আমায়। ন্যাকামি বন্ধ করুন তো, ধমকে উঠলেন এসআই। পার্বতী, তুমি সকালের ঘটনাটা সব খুলে বলো, তারপর এনারা না হয় বাকিটা বিচার করবেন। এইবার পাশ থেকে শান্ত গলায় বললেন পটলবাবু। ওর কথা শুনে পার্বতী যেন একটু ভরসা পেল।
চোখ মুছতে মুছতে বলল, আমার কাছে একটা ফোন এসেছিল, বাবা দেখা করতে চায়। অতীতে কি হয়ে গেছে সেই সব ভুলে আমার সাথে একবার বাবা কথা বলতে চায়, সেটা বলেই তো ফোনটা এসেছিল। গাড়ি আসবে একটা লাল রঙের, কথা মিটে গেলে আমাকে আবার ওই গাড়িতে করেই বাড়িতে নামিয়ে দিয়ে আসবে, এটাই তো কথা হয়েছিল স্যার। আমি সেই মতো গাড়ি করে এলামও, তারপর বিলের ধার থেকে বাবাকেও গাড়িতে তুললাম। তারপর ওখানে কোথায় গেলেন? একটু পরেই বুকে হাত ঘষতে ঘষতে বাবা বলল, আজ সকালে প্রেশারের ওষুধটা খেতে বাবা নাকি ভুলে গেছে। গাড়ি নিয়ে আমাকে একটা ওষুধের দোকানের দিকে নিতে বলল। বাবার খুব শরীর খারাপ লাগছিল, বলছিল দেখি সব নাকি জ্বলে যাচ্ছে। একটা ওষুধের দোকানের সামনে আমায় নামিয়ে টাকা দিয়ে একটা ওষুধ কিনে আনতে বলল। আমি রাস্তা পেরিয়ে গিয়ে ওষুধ নিয়ে এসে দেখলাম না বাবা না গাড়ি, কোনোটাই নেই। ভাইদের সাথে আমার একেবারেই কোনো সদ্ভাব ছিল না, তাই আমি আর ওদেরকে কোনো ফোন টোন করিনি। আমার মনে হয়েছিল বাবা হয়তো হঠাৎ পরিবর্তন করেছেন মনে, তাই বাড়ি ফিরে গেছেন। বাহ, আপনি হঠাৎ উড়ে এসে জুড়ে বসলেন আর আপনার বাবা হঠাৎ আপনাকে গাড়ি থেকে নামিয়ে উধাও হয়ে গেলেন। ভালোই ফোন দিয়ে বের করেছেন। আপনি বিশ্বাস করুন স্যার, ঠিক এটাই হয়েছিল। আমি এটাও জানি ঘটনাটা ব্যাখ্যার অতীত, কেউ বিশ্বাস করবে না, তাই আমি প্রথমে গোপন করার চেষ্টা করেছিলাম। আপনি বললেন আপনার ফোন এসেছিল, কে ফোন করেছিল আপনাকে? ওর গলা চিনতে পেরেছিলেন? পটল বাবু এইবার ঝুঁকে পড়ে জিজ্ঞেস করলেন। মেজদা। পার্বতীর কথা শেষ হলো না, গণেশ হঠাৎ চিৎকার করে উঠল, বাজে কথা, টোটালি বেসলেস কথা। আমি কোথায় কবে ফোন করেছি প্রমাণ করে দেখান। একদম কাঁচা মিথ্যে বলছিস তুই পার্বতী। মিথ্যে বলে আমার কি লাভ? লাভ তো বটেই, নিজের অপরাধটা আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে রেহাই পাওয়ার চেষ্টা, তাই না? ওর কথার গুরুত্ব দেবেন না এসআই সাহেব। আস্তে আস্তে, কেউ কথা বলবেন না। পার্বতী, আমি লাস্ট টাইম তোমায় জিজ্ঞাসা করছি, তুমি কি তোমার অপরাধ স্বীকার করছো? না, কখনো না। ওকে পার্বতী, তোমায় আমরা থানায় নিয়ে যাব, জিজ্ঞাসাবাদ হবে। চলো, বাকিটা ওখানে গিয়ে হবে। উঠলাম। বলতে বলতেই উঠে পড়লেন এসআই। এই একটা মিনিট স্যার, একটা মিনিট, এই জাস্ট দুটো প্রশ্ন। পটল বাবু উঠে দাঁড়িয়ে বললেন, পার্বতী, আমার দুটো প্রশ্ন আছে তোমার কাছে। এক, সেদিন কি ভবেশ বাবুর কাছে কোনো পেন ছিল? না। তাহলে তোমাকে ওষুধের নাম লেখা চিরকুটটা কিভাবে দিলেন তিনি? না, তোমার গল্পে সঙ্গতি নেই, সরি টু সে। চিরকুটটা আগে থেকেই লেখা ছিল। মরিয়া ভঙ্গিতে বলল পার্বতী। বানিয়ে বানিয়ে গল্প ফাঁদলে এরকমই হয়। আসুন পার্বতী দেবী, নইলে মহিলা পুলিশ ডাকতে বাধ্য হব। তারা আবার হয়তো শোভনীয়ভাবে আপনাকে নিয়ে যাবে না। প্লিজ চলুন। পার্বতী প্রবল অনিচ্ছা সত্ত্বেও উঠে দাঁড়ালেন, তার পা যেন নড়তেই চাইছে না। আঁচলের খুঁট দিয়ে চোখ মুছে তারপর অসহায়ের মতো হাঁটা দিলেন। দরজার গোড়ায় এসে দাঁড়ান এক লেডি কনস্টেবলের দিকে। কি নাম যেন ওনার, যিনি দুজনকে দেখেছেন বললেন? আগে তপন সমদ্দার, বল্লভ বাড়ির কেয়ারটেকার। ঠিক আছে, যাবার পথে স্টেটমেন্টটা নিয়ে নেব। বলেই এসআই ভদ্রলোক ঘর থেকে বেরিয়ে গেলেন। পার্বতী গ্রেপ্তার হওয়ার ব্যাপারটা প্রবুদ্ধ ঠিক মনোপুত হচ্ছিল না। সে বারে বারেই তার মাথা নেড়ে অসন্তোষের ব্যাপারটা প্রকাশ করছিল। পটলবাবুর কাকার বাড়িতে বিচ্ছুগুলো আজ আমলকি মেখেছিল ঝাল ঝাল করে। এক বাটি আমলকি মাখা থেকে ওরা আমলকি তুলে তুলে খাচ্ছিল। পটলবাবু বললেন, কি মশাই, এই কেসটার পরিসমাপ্তি আপনার ঠিক পছন্দ হয়নি মনে হচ্ছে। ধের বোগাস, শুধুমাত্র সন্দেহ করেই অ্যারেস্ট করে নিল পার্বতীকে। ওর মোটিভটা কি বলুন তো? আরে সেটা তো পার্বতী বলতে পারবে। কখনো কখনো কোনো কেসের মীমাংসা অপরাধী ধরা নয়, মোটিভও নয়। হতেই পারে যে এটা সেই রকম একটা পেঁচালো কেস। বাবা বাবা, আপনার তো ফুর্তি কম নেই। এই আপনি কি ভাবছেন, একটু স্পষ্ট করে বলুন তো আমায়। পুলিশ ঠিক বের করে নেবে মশাই, আপনিও সব নিয়ে চিন্তা করছেন কেন? শুধু আমি একটা বিষয় নিয়ে চিন্তিত মশাই, জানেন। আমলকি দাঁতে কেটে নাক কুচকে বললেন তিনি। এ বিস্তর টক এই মাখাটা, এই দাঁত টকে যাচ্ছে একেবারে। কি দের মশাই, বলছি ভবেশবাবু কোথায়, কেমন আছেন এখন? একদম মশাই, একদম। লোকের যত দোষগুণই থাক, সে যেন দিনের শেষে বেঁচে থাকে, এইটুকুই তো আমাদের কাম্য। উফ, আর আপনার তদন্ত কি হয়েছে সেটা বলুন না, সেটাও তো বলছেন না খোলাখুলি।
কয়েকটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না মশাই। সেটা পেলেই কেসটা আমার হয়ে যাবে। দেখুন, কে খুনি সেটা কিন্তু বড় কথা নয়, বিষয়টা হলো মোডাস অপারেন্ডি আর মোটিভ। অবশ্য যদি ভবেশ কাকার সকালবেলা যেমন মর্নিং ওয়াক করতে করতে উবে গেলেন, তেমনি হেঁটে হেঁটে বাড়ি ফিরে এলেন, তাহলে তো ল্যাটা চুকেই গেল। কিন্তু লাঠি ছাড়া কাকা একা ফিরবে কিভাবে? গোলমেলে ব্যাপার মশাই। চিরকুটে আগে থেকে লেখা কাগজ, পার্বতীর বয়ানে, উফ, মাথা পুরো জ্যাম হয়ে যাচ্ছে মশাই, স্ক্রিউ টাইট একদম। পরপর দুদিন তারপর এই কেসে আর কোনো উন্নতি নেই। প্রবুদ্ধ আর পটলবাবু কুণ্ডু বাড়ি গিয়ে ফের উপস্থিত হলো। তদন্তের গতি প্রকৃতি নিয়ে জিজ্ঞেস করতেই নরেশ একটু গলা খাকারি দিয়ে বলল, ওই পার্বতী তো এখনো অস্বীকার করে যাচ্ছে। বাবাকে কোথায় রেখেছে জিজ্ঞেস করলে মানে মুখে কুলু পেটে বসে থাকছে। আর কিছু? পুলিশ পার্বতীর ফোন চেক করছে, পুরনো কলগুলো আর কি, কার খুঁজে পাওয়ার চেষ্টা করছে। বাবার অন্তর্ধানের দিন পার্বতীর ফোনে না একটা কল ঢুকেছে, সেটা নতুন সিম, সম্ভবত ভুয়ো নাম্বার, বলল নরেশ। আচ্ছা, পার্বতী কি বলছে? মানে আপনার ভাই গণেশ তো ওকে ডেকেছিল, পুলিশ কি সেটা নিয়ে কিছুই বলছে না? সত্যি বলতে কি আমিও একটু কনফিউজড, বিশেষ করে ওই উইলটা প্রকাশ হয়ে যাওয়ার পর। তাতে তো গণেশেরও 50% শেয়ার, আর পার্বতীর সাথেও যোগাযোগ আছে, কিন্তু তলায় তলায়। ওরা দুজনে মিলে বাবাকে লুকিয়ে রেখেছে কোথাও, নতুন করে উইল লিখিয়ে আমাকে কতরপক শূন্য করে ছাড়বে মনে হচ্ছে। নরেশ কথাটা বলল বেশ চিন্তিত দৃষ্টিতে। সে যে বাপের টাকা ছাড়া অর্থনৈতিকভাবে সবল নয়, সেই অসহায় ভাবটা যেন বুঝতে পারল প্রবুদ্ধ। তার মাথায় রয়েছে একটা পরিবারের চাপ। আচ্ছা, তাহলে আপনি বলছেন যে ওরা দুজন মিলে আপনার বাবাকে কোথাও একটা আটকে রেখেছে, উইল লিখিয়ে তারপরে আবার ছেড়ে দেবে। কিন্তু উনি মুক্ত হয়ে যদি আবার উইল পাল্টে দেন, সেটাই স্বাভাবিক নয় কি? সেক্ষেত্রে কিন্তু বলতেই হবে নরেশ, তোমার বাবার কিন্তু প্রাণ বিপন্ন। পার্বতী যদি মুখ না খোলে, তাহলে তার জবানবন্দির ওপরে গণেশকে তো জেরা করা যেতেই পারে। আচ্ছা, পুরো কেসটা তো তপন কাকার বয়ানের উপরেই দাঁড়িয়ে রয়েছে। তিনি স্টেটমেন্ট দিয়েছেন আদৌ? প্রথমে আমতা আমতা করলেও পরে স্বীকার করেছেন। তাছাড়া পুলিশও দেখেছে তো ওই টায়ারের দাগ বিলের ধারে। হ্যাঁ হ্যাঁ, এই টায়ারের দাগ তো আমরাও দেখেছি। বলুন প্রবুদ্ধবাবু। হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা নরেশ, একবার জনার্দনকে ডাকো তো, একটু দরকার আছে। পটলবাবু বললেন কথাটা, আর সাথে সাথেই পকেট থেকে একটা প্যাকেট বের করে মুখে একটা আমলকি পুড়লেন। কালকের আমলকি মাখা। ব্যাপারটা এত পছন্দ হয়েছে যে ও বেশ কিছুটা একটা প্লাস্টিকে মুড়িয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। জনার্দন একটু পরে এসে ঘরে ঢুকতেই পটলবাবু চোখগুলো অর্ধেক বোঝা অবস্থায় পায়ের উপর পা তুলে ধ্যানস্থ ভঙ্গিতে জিজ্ঞেস করলেন, আচ্ছা জনার্দন, তুমি আগের দিন বলেছ যে ভবেশ কাকা সকালে হাঁটতে বেরোচ্ছিল। তুমি কিছু জিজ্ঞাসা করেছিলে, তিনি উত্তর না দিয়ে বেরিয়ে গেছেন, তাই তো? হ্যাঁ, তাই তো বাবু। এটা কি তোমার অস্বাভাবিক বলে মনে হয়েছিল? কিছুটা। বড়বাবু এমনিতে আমার সাথে খুব কথা বলেন, হাঁটতে যাওয়ার আগে রান্নার মেনু বলে যান। সেদিন ওরকম কিছু করলেন না। সুন্দর, অতি সুন্দর। আরে এতে আবার সুন্দরের কি হলো? মানে হতেও তো পারে উনি টেনশনে আছেন, মেয়ের সাথে দেখা করবেন, হয়তো মাথায় কিছু চলছিল। পুলিশ প্রথম দিন জেরার সময় গণেশই প্রথম বলেছিল যে তার বাবা ভুলো মনের মানুষ, কারো বাড়ি হয়তো চলে গেছেন। মনে পড়ছে মশাই? হ্যাঁ, আপনার পয়েন্টটা তো ওই গণেশের দিকে, কিন্তু সে হ্যাপাটা নেবে কেন? হ্যাঁ, যখন কিছু না করেই অর্ধেক সম্পত্তিও পেয়ে যাচ্ছে, তাহলে বেকারই হ্যাপা নেবে কেন? ঠিক পরিষ্কার হচ্ছে না মশাই, ধোঁয়াশা আছে। পটলবাবু গালে টোকা দিতে দিতে বললেন। নরেশ ওদের পাশেই বসেছিল। পটলবাবুর কথা শুনে হাঁ হয়ে গেছে। পটলবাবু ওর দিকে একটা আমলকি বাড়িয়ে দিয়ে বলল, খাবেন নাকি? আমার নিজের ভাই? ইম্পসিবল, এও সম্ভব? সম্পত্তির লোভে সবই সম্ভব নরেশ ভাই। তা এই নাটকের বই কে পড়ে? তুমি? আরে থিয়েটারের শখ আছে নাকি?
আমার এই মহাবিদ্যা নাটকটা খুব ভালো লাগে বুঝলে, কলেজের ড্রামা ক্লাবে করেছিলাম। নরেশের ঘরের সেন্টার টেবিলের তলা থেকে একটা চটি বই বের করতে করতে কথাটা বললেন পটলবাবু। আমি না, আমি কোনো কালে থিয়েটার করতাম না। ও, তাহলে জনার্দন নিশ্চয়ই বলতে পারবে। জনার্দন! কথাটা শেষ হওয়ার আগেই জনার্দন হামলে পড়ল ঘরের মধ্যে। পটলবাবু হা হা করে হাসতে হাসতে বললেন, সুন্দর, অতি সুন্দর। তো জনার্দন, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলে নাকি গো? ডাকার আগেই চলে এলে যে? না না বাবু, জিজ্ঞেস করতে এসেছিলাম এই চা খাবেন কি? তা চা খেতে আপত্তি নেই, কিন্তু এই বইটা কার বলো তো? বইটা হাতে তুলে নিয়ে জিজ্ঞেস করলেন পটলবাবু। বিট্টু দেখেছিল, ওকে দিয়েছে মনে হয় কেউ। বিট্টুকে ব্যাপারটা জিজ্ঞেস করাতে সে ভীত গলায় সেটা অস্বীকার করল, তারপর মাথা নিচু করে চলে গেল। আরে ভয় পাচ্ছে মশাই, বকা খাবে বলে। বিড়বিড় করে কথাটা বলল প্রবুদ্ধ। আচ্ছা, আগের দিন তো শিবেশের সাথে কথাই হলো না। ওর ঘরে তো আলো জ্বলছে দেখছি, এই একটু কথা বলা যায়? হ্যাঁ পটলদা, আমি একটু কথা বলে আসছি ওর সাথে। প্রবুদ্ধ দেখল এই বিরাট বাড়িটার মধ্যে ভবেশ কুণ্ডুর ছোট ছেলে শিবেশের ঘরটা যেন একটু আলাদা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই ঘরটি আগের দিন বন্ধ ছিল, কারণ শিবেশ প্রাইভেসি পছন্দ করে। সে ঘরের বাইরে গেলে ঘরের তালা মেরে যায়। ঘরের পর্দা বেশ নতুন, কেমন যেন একটা গন্ধ আসছিল। প্রবুদ্ধের নাক কুচকে গেছিল ওতে। পটলবাবু ওকে একটা কনুইর গুঁতো মেরে বললেন, হোমিও সলভেন্ট মশাই, ইথানল। শিবেশ একজন লোকের সাথে কথা বলছিল তার বসার টেবিলে। লোকটির বয়স আনুমানিক 40, মাথার মাঝখানে টাক, প্রজাপতি গোঁফ। প্রবুদ্ধ দেখল শিবেশ ওই লোকটির হাতে একটা ছোট্ট কাগজের প্যাকেট ধরিয়ে দিল। খুব সম্ভবত এই লোকটি শিবেশের কাছে হোমিওপ্যাথিক ওষুধ নিতে এসেছে মনে হলো প্রবুদ্ধ। শিবেশ, বলছি পটলদার কথা মনে থাকবে তোমার, উনি একটু কথা বলবেন তোমার সাথে। ওর সামনে গিয়ে কথাটা বলল নরেশ। আমি কেন, কি ব্যাপারে? ব্যাপার হলো, আপনার বাবাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না বেশ কিছুদিন হলো, সেই ব্যাপারেই একটু কথা ছিল। পাশ থেকে বলে উঠল প্রবুদ্ধ। আপনারা কি পুলিশ নাকি নাকি পুলিশ পুলিশ খেলার চেষ্টা করছেন? কাকাকে খুঁজে বের করব বলেই তো এত চেষ্টা করছি, অন্য কিছু তো নয়। আরে আমরা পুলিশ টুলিশ নই, তবে আমি বেশ কিছু তদন্ত খুব কাছ থেকে দেখেছি। তদন্তের ব্যাপারে আমার আইডিয়া নেহাত ফেলে দেওয়ার মতো নয় কিন্তু। মুচকি হেসে বললেন পটলবাবু। আমি আপনাদের সাথে কোনো কথা বলবো না, আসুন, ব্যস্ত আছি, নতুন দোকান খোলা নিয়ে বিস্তর চাপে আছি। তাদের থেকে দৃষ্টিটা ঘুরিয়ে টেবিলে একটা হিসেবের খাতার দিকে তাকালো শিবেশ। আপনি তো হোমিওপ্যাথিক ডাক্তার, তাই তো? হ্যাঁ, আপনার অসুবিধা আছে? সুন্দর, অতি সুন্দর। তো নিজের ওষুধের দোকান খুলবেন সাথে ডাক্তারি? বুঝতেই পারছি, মার্কেটে ধার দেনা হয়েছে। টেবিল থেকে একটা হোমিওপ্যাথির বই তুলে নিয়ে বললেন পটলবাবু। আপনি বুঝলেন কি করে? কিছুই না, আপনার খাতার একদিকে বেশ কিছু নামের সাথে টাকা লেখা আছে, টাকার অঙ্ক দেখেই ধারের টাকাটা অনুমান করেছি আর কি। কি জানেন আমার সম্পর্কে? আহা, এইবার জানবো। আপনার টেনশনের কারণ কি? দোকান তো দাঁড়িয়ে যাবে যা দেখতে পাচ্ছি, বাকিটা জানি না, এবার আসুন। আচ্ছা, যেদিন আপনার বাবা নিরুদ্দেশ হয়ে গেলেন সেদিন অত ভোরবেলা আপনি কোথায় বেরিয়েছিলেন? অত সকালে তো কলেজ খোলা থাকে না। প্রজেক্টের কাজে কৃষ্ণনগর গিয়েছিলাম, সেদিন ফিরেও ছিলাম অনেক রাতে। কেন, বাড়ির কেউ সেটা বলেনি? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। এই শুনুন, আমার অনেক সময় নষ্ট করেছে না, এবার বিদায় হন তো মশাই আপনারা। শিবেশ দুর্বিনীতভাবে সবাইকে একরকম ওর ঘর থেকে ঠেলে বের করে দিল। নিজের বড় দাদাকেও সে পাত্তা দেয় না। পটলবাবুর সামনে এসে দাঁড়ালেন নরেশের স্ত্রী অভয়া। ওর হাতে একটা ট্রেতে দুটো চায়ের কাপ। আপনি কি কিছু বলবেন? দেখে মনে হচ্ছে। অভয়ার দিকে তাকিয়ে একটা চায়ের কাপ তুলে বলল পটলবাবু। শিবেশ আসলে একটা মেয়েকে না খুব ভালোবাসে। মেয়ের বাড়ি থেকে ছেলে দেখছে তো, ওদিকেও রোজগারপাতি বিশেষ নেই। দোকানটা চললে যদি কিছু আয় হয়, বোঝেনি তো, সেই কারণেই না আজকাল ভীষণ দুশ্চিন্তায় থাকে। ওর ব্যবহারে আপনারা দয়া করে কষ্ট পাবেন না। আমরা এত সহজে কষ্ট পাই না, চিন্তা করবেন না। তবে এই যে আপনি এগিয়ে এসে কথাটা বললেন, এটা সত্যিই সমীহ করবার মতো।
আপনাকে একটা স্যালুট জানাই। খুব দ্রুত ভবেশ কাকাকে আমি খুঁজে বার করতে পারবো, এটা আমার ধারণা। আজ আসি। প্রবুদ্ধ দুপুরের খাবার সেরে নিয়ে একটা আরাম কেদারায় বসে একটু ঘুমিয়ে পড়েছিল। ঘরের দরজা খুলে কারো ঢোকার শব্দ হতেই সজাগ হয়ে উঠল। দেখল পটলবাবু তার কাঁধে একটা শান্তিনিকেতনী ব্যাগ ঝুলিয়ে ঘরে ঢুকছেন। কি ব্যাপার মশাই? ওই একটু থানার দিকে পার্বতীর সাথে দুটো কথা বলতে গেছিলাম আর কি। কয়েকটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না, খুব ভাবাচ্ছে আমায় মশাই। বলি, কাজ হলো কিছু? কিছুটা, তবে পার্বতীর উকিল এসে তাকে জামিন দিয়ে ছাড়িয়ে নিয়ে গেল। পুলিশ ওকে ছেড়ে দিতে বাধ্য হলো। অকাট্য প্রমাণ তো কিছুই পাচ্ছে না। উকিল? দাঁড়ান দাঁড়ান, ব্যাপারটা ইন্টারেস্টিং তো। আচ্ছা, ওর উকিল কে জোগাড় করলো? সেটাই তো, দুনিয়া বড় বিচিত্র জায়গা প্রবুদ্ধবাবু, বুঝলেন? এই রহস্যের কতটুকুই বা আমরা ধরতে পারি বলুন? একটা দীর্ঘশ্বাস ছেড়ে তিনি কাঁধের ব্যাগটা নামিয়ে রাখলেন। ও, সেটা জানতে পারেননি? যাক, অন্য কোনো খবর আছে? হ্যাঁ, মোক্ষম খবর। উকিলকে নিয়ে পার্বতী একটু আগেই কুণ্ডু বাড়িতে গেছিল, আর সেখানে গিয়ে নাকি নতুন একটা সমস্যা সৃষ্টি করেছে সে। সেই চক্রান্তের জন্য নাকি মেজ ভাই গণেশ আর নরেশকে দায়ী করেছে, আর সম্পত্তিতে তার নিজের দাবি শুনিয়ে গেছে দুই ভাইকে। তার উকিল নাকি চিৎকার করে দুই ভাইকে শুনিয়ে গেছে যে তাদের কাছে একটা উইল আছে, আর সেই উইলের মতে নাকি পার্বতী অর্ধেক সম্পত্তির অংশীদার। বাকি অর্ধেক সম্পত্তি তিন ভাই মিলে যৌথভাবে ভাগ বাটোয়ারা করে নিতে পারে, আর সেটা চ্যালেঞ্জ করলে নাকি তারা কোর্টে যাবে। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, কি বলেন? কি নতুন উইল? তো কেসটা ঘুরে গেল এখানে। তো সেই উইলটা কি এখন এই ভবেশ কুণ্ডু করে দিল নাকি? আরে মশাই, সেটাই তো যাবতীয় গন্ডগোল। এই উইলটা তো পুরনো। এটা করা হয়েছিল যখন ভবেশ কুণ্ডুর স্ত্রী বেঁচে ছিল। স্ত্রীকে অর্ধেক সম্পত্তি লিখে দিয়েছিলেন ভবেশবাবু। যখন মাঝে উনি অসুস্থ হন, তখন তার স্ত্রী চুপি চুপি উকিল ধরিয়ে সেই অংশ লিখে যান পার্বতী আর ছোট ছেলে সতীশের নামে। পরবর্তীতে মরার আগে নাকি সেই উইল তিনি দিয়ে যান। এতকাল সেটা নিয়ে সবাই চুপচাপ বসেছিল। এখন বাবার অবর্তমানে দাদারা তাকে বঞ্চিত করবে, এই ভেবে সে উইলটা বের করেছে। তাহলে এখন কি হবে? পার্বতী আজ কোর্টের হুমকি দিয়ে গেছে। আজ তিন ভাই বসবে নিজেদের মধ্যে, শুনলাম। আর ওই ভবেশ কুণ্ডু লোকটাকে পাওয়া গেল? না, সেগুড়ে বালি। বিমর্ষ মুখে বললেন পটলবাবু। সন্ধে পর কুণ্ডু বাড়ির দিকে যাওয়ার ইচ্ছে ছিল ওদের দুজনের, কিন্তু পটলবাবু হঠাৎ মতবদল করে বিলের দিকে হাঁটা দিলেন। রাস্তাটা ক্রমশ ফাঁকা হতে শুরু করেছিল। শুধু রাস্তার দুধারে দিনের শেষ আলোয় মাথা তুলে দাঁড়িয়েছিল কয়েকটা বাবলা গাছ। প্রবুদ্ধ কিছু একটা বলতে যাচ্ছিল। পটলবাবু ঠোঁটের গোড়ায় আঙুল দিয়ে বললেন, কি 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 হলো? কি? ওই দেখুন, পা চালিয়ে চলুন, এই দূরত্বটা ঠিক আছে। প্রবুদ্ধ দেখল প্রায় 100 ফুট দূরে আলো অন্ধকারের মধ্যে একজনকে হাঁটতে দেখা যাচ্ছে। তার কাঁধে একটা পটলবাবুর মতোই ব্যাগ। লোকটা ধুতি পরা, কিন্তু একটা চাদর মুড়ি দিয়ে মাথা ঢাকার জন্য মুখটা বোঝা যাচ্ছে না। লোকটা হেঁটে যাচ্ছে ওই বিলের দিকের রাস্তায়, মাঝে মধ্যে দাঁড়িয়ে পড়ছে, আবার পেছন ঘুরেও তাকাচ্ছে। একটা গাছের পেছনে চট করে লুকিয়ে পড়লেন পটলবাবু, সঙ্গে প্রবুদ্ধ। লোকটা আবার হাঁটতে লাগলো। কিছুটা পথ হেঁটে সে একটা নির্জন খামার ঘরের সামনে এসে দাঁড়ালো। তারপর একবার পেছন দিকটা দেখে নিয়ে ব্যাগ থেকে চাবি বের করে তালা খুলে ঘরে ঢুকলো। তারপর একটু পরেই আবার বেরিয়ে এলো ঘরটা থেকে। তালা লাগাতে লাগলো আবার। খামার ঘরটার থেকে 10 ফুট দূরে এগিয়ে এসেছিল ওরা। প্রবুদ্ধ ফিসফিস করে বলল, এই ঘরেই নাকি? এই ঘরেই, বললেন পটলবাবু। হাতে ওয়েপেনটা থাকলে না, এক্ষুনি ঘরের ভেতরে গিয়ে পাকড়াও করা যেত। দাঁড়ান দাঁড়ান, ও চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এখানে। লোকটা এবার আস্তে আস্তে হেঁটে চলে গেল, অত্যন্ত ব্যস্ত ভঙ্গিতে। প্রবুদ্ধবাবু, আপনি এখানেই থাকুন, বুঝলেন? দেখুন আর কেউ আসে কিনা। আমি বরঞ্চ ওকে ফলো করি, দেখি কোথায় গিয়ে ঢোকে লোকটা। সে কি,
আরে থানায় খবর দিলেই তো হয়। আমার মনে হচ্ছে ভবেশ কুণ্ডু আর বেঁচে নেই। আর কি একটা গন্ধ। আসছি আসছি, আমি একটু ঘুরে আসছি। পটলবাবু বিড়ালের মতো গুটি গুটি পায়ে হাঁটতে লাগলেন। লোকটা এতক্ষণে বড় মাটির রাস্তায় বাবলা গাছগুলোর কাছে চলে যাওয়া উচিত, সেই দিকে হনহন করে এগিয়ে গেলেন পটলবাবু, কিন্তু কাউকে দেখতে পেলেন না। একবার চারিদিক দেখতে লাগলেন, কোথায় গেল চাদর মুড়ি দেওয়া লোকটা? পায়ের চিহ্ন এসে তো ঠিক এখানেই থেমে গেছে যেন। চিন্তার সূত্রটা কেটে গেল পটলবাবুর, কারণ মোক্ষম আঘাতটা লেগেছে তার মাথায়। কেউ একটা প্রকাণ্ড গাছের ডাল দিয়ে যেন সজোরে আঘাত করেছে তার মাথায়। ধপ করে একটা চাপা শব্দ করে পড়ে গেলেন পটলবাবু। চোখগুলো বন্ধ হওয়ার আগে যেন দেখতে পেলেন চাদর মুড়ি দেওয়া একটা লোক হাতের ডালটা ছুঁড়ে ফেলে দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগালো। পটলবাবু, ও পটলবাবু, ঠিক আছেন এখন? সুন্দর, অতি সুন্দর। আস্তে আস্তে চোখ খুলে দেখলেন পটলবাবু, তার সামনে মাথা ঝুঁকে দাঁড়িয়ে আছে প্রবুদ্ধ, আর সঙ্গে কাকা নিতাই চরণ। ওদের একটু দূরেই দুটো ভাইপো ভাইজি মুচকি মুচকি হাসছিল ওর দিকে তাকিয়ে। পটলবাবু মাথায় হাত দিলে একটা ব্যান্ডেজ বাঁধা রয়েছে, দেখলেন মাথাটা খুব ব্যথা। আমি না থাকলে না মশাই স্রেফ খুন হয়ে যেতেন। যেই আমি দেখলাম আপনাকে আক্রমণ করছে অমনি একটা চিৎকার দিলাম, লোকটা তো তাতেই পালিয়ে গেল। কি দরকার মশাই এসব করার? এক খুদে ভাইপো দূর থেকে পটলবাবুকে দেখেই বলে উঠল, গুন্ডাটাকে দুম দুম করে মেরে দিতে পারলে না? হ্যাঁ, এই যে আগের দিন বললে যে একসাথে 10 জনের সাথে ফাইট করেছো, গুল দিয়েছিলে নাকি? না না, আরে দেখে দয়া হলো। কি করব বল, বেচারির অমন রোগা রোগা চেহারা, একটু টোকা দিলেই তো পট করে মরে যাবে। ভালো মানুষের সুযোগটা নিয়ে নিল। পাল্টা হেসে বললেন পটলবাবু, যাক, কাজের কথা হলো যে ভবেশবাবুর লাশটা পাওয়া গেছে ওই ঘর থেকে, হাত মুখ দড়ি দিয়ে বাঁধা। পুলিশ তো বলছে লোকটা নাকি ওইভাবেই মারা গেছে। ও হ্যাঁ, ঘরে একটা শাড়ি পাওয়া গেছে, যেটা দিয়ে মানে চেয়ারে ওকে শক্ত করে বাঁধা ছিল। বলছে নাকি পার্বতীর শাড়ি। তবে মৃত্যুর কারণটা বোধহয় হার্ট অ্যাটাক, কারণ বডিতে কোনো টর্চারের মার্কস নেই। আবার মনে হচ্ছে পার্বতী এইবার পুলিশের জালে বিশ্রীভাবে জড়িয়ে পড়লো। উঠে বসতে বসতে বললেন পটলবাবু, আর আমার ফোনটা দিন তো প্রবুদ্ধ বাবু, আর আমায় একটু একা ছেড়ে দিন, দুটো কল করতে হবে, ভীষণ জরুরি। প্রায় মিনিট 10 পর ঘরের ভেতর উঁকি দিয়ে প্রবুদ্ধ বলল, বলছি আপনার কথা হলো, এবার কি ভেতরে আসতে পারি? আরে আসুন আসুন, এবার একটু হালকা লাগছে। হালকা লাগছে কেন? আজ রাতেই মামলাটার মীমাংসা হয়ে যাবে বলে আমার ধারণা। আর কি বাকি রইল পটলবাবু? ভবেশ কুণ্ডুর লাশ পাওয়া গেছে, তাকে শেষবারের জন্য বিলের ধারে দেখা গেছে পার্বতীর সাথে, ব্যাস। তারপর তার শাড়ি পাওয়া গেছে লাশের কাছে। আর কি কিছু প্রমাণ লাগবে? আছে আছে, ভাবুন তো একবার প্রবুদ্ধ বাবু, এই খামার বাড়িটা তো কুণ্ডুদের। পার্বতী সেখানে লাশ রাখবে কিভাবে? তাছাড়া সে কেন নিজের শাড়ি এখানে এনে নিজেকেই খুনের মধ্যে জড়াবে? সে কি এত মোটা মাথার খেলোয়াড় নাকি? হ্যাঁ, সেটার একটা কারণ আছে বটে। দেখুন, পার্বতীর সাথে কুণ্ডু বাড়ির একটা কেউ জড়িত থাকতে পারে নাকি, মানে উইলের যারা ভাগিদার, যার মধ্যে ধরুন ওই ছোট ছেলে হতে পারে বা মেজো ছেলে, তাকেও তো ফোন করে দেখেছিল, ফোনে পাওয়া যায়নি। বড় বা মেজো দুজন মিলে একসাথেও তো হতে পারে, কারণ এতে করে পার্বতী ও ছোট ছেলের ওপর খুনের দায়টা আসবে। হয়তো মানে এটা আমার মনে হয় ওরা কুণ্ডুবাবুকে মারতো না, কিন্তু কিন্তু পার্বতী সম্পত্তি দাবি করার জন্যই খুনটা করতে হলো ওদের। সুন্দর, অতি সুন্দর, কিন্তু সেক্ষেত্রে মৃত্যুর সময় হতে হবে গতকালকের সকালের পর। পোস্টমর্টেম রিপোর্টের জন্য বড়বাবুকে ফোন করেছিলাম, মৃত্যুর সময় জানা গেলে এই ধোঁয়াশাটা পরিষ্কার হবে। তুমি অবশ্য আরেকজনকে বাদ দিয়ে দিয়েছ, রঘু। সে চুপি চুপি গ্রামে ঢুকেছে কিনা কেউ জানে না, তবে আমার ধারণা বেশি অপেক্ষা করতে আর হবে না। খুনির মাথায় শনি নাচছে, খুব তাড়াতাড়ি একটা ভুল সে করবেই। রাতে খাবার আগে প্রবুদ্ধ দেখল পটলবাবু বাড়ির একটু দূরে খাল পাড়ে দাঁড়িয়ে একজনের সঙ্গে কথা বলছেন।
লোকটার উচ্চতা মাঝারি, মাথার চুল ছোট করে ছাঁটা, গালে চাপদাড়ি। পটলবাবুর গতিবিধি বেশ সন্দেহজনক। লোকটা চলে যেতেই পটলবাবুকে জিজ্ঞেস করল প্রবুদ্ধ, এই ওটা কে? আরে আমার ছোটবেলার বন্ধু দীননাথ কাঁঠাল, ভালো অ্যাক্টিং করতো। এই একটু দেখা হলো তাই কথা বললাম। সত্যি নাকি চেপে যাচ্ছেন কিছু? না মশাই, আপনাকে বিশ্বাস নেই। আপনি যতটা মাটির ওপরে ততটাই মাটির নিচে। সুন্দর, অতি সুন্দর। এই চলুন তো একটু খেয়ে নি, একটু পরেই তো আমাদের অভিযান শুরু হবে আবার। অভিযান? সে আবার কিসের? বড় পাখি ধরবো, ভাত পেতেছি তো। শিকার টোপ গিলবেই, ফুল কনফিডেন্স। রাত্রি প্রায় 10:15। পটলবাবু এইবার হাত ঘড়ি দেখে বললেন, এইবার বেরিয়ে পড়তে হবে আমাদের। কিছুক্ষণের মধ্যেই একটা কালো মাংকি ক্যাপ পরে কাঁধে ওর ব্যাগটা ঝুলিয়ে প্রবুদ্ধ দিকে একটা লাঠি এগিয়ে দিয়ে বললেন, নিন, এটা পিঠে জামার তলায় লুকিয়ে নিন। আমিও একটা নিয়ে নিয়েছি, সাথে মোটা দড়িও আছে। এটা আবার কি? এই আপনি কি এখন অ্যাকশনে যাবেন নাকি? এটা তেল মাখানো ডান্ডা। আগেকার দিনে এসব রাখা হতো ডাকাত প্রতিহত করতে। বল্লমও আছে দুটো, সেসব অবশ্য এ কাজে ব্যবহার করা যাবে না। নিন, এবার উঠে পড়ুন মশাই। বলছি, ঠিক কাকে ধরতে চলেছেন? হিন্ট দেওয়া যাবে না একটু? ক্রমশ প্রকাশ্য স্যার, আর একটু অপেক্ষা করলেই হবে। রাতের অন্ধকারে দুটো চাদর মুড়ি দিয়ে প্রবুদ্ধ আর পটলবাবু চলল সেই বিলের পথটা ধরে। পটলবাবুর হাতে একটা ছোট্ট মিনি টর্চ। বিলের ধারে কনকনে হাওয়া দিচ্ছিল, কারণ প্রবুদ্ধ ঠক ঠক করে কাঁপছিল। পথের ধারে ঝুঁকে পড়া একটা মোটা বাবলা গাছের দিকে আঙুল দেখিয়ে পটলবাবু বললেন, এসে পড়েছি। আপাতত এইখানেই আমাদের ঠিকানা। দুজনেই সেই গাছের হাত পাঁচেক পিছনে উঁচু রাস্তার ঢালে চুপটি করে বসে অপেক্ষা করতে লাগলো দুটো বকের মতো। কি মশাই, আসবে তো? আপনি শিওর? দেখুন না, আসবে। এই দেখুন হেঁটে আসছে একজন, বললেন পটলবাবু। তার আঙুল নির্দেশ করছে দূরে উঁচু রাস্তার দিকে। সেখানে একজন রাতের অন্ধকারে ছায়া মূর্তির মতো উদয় হয়েছে। সে হেঁটে আসছে। লোকটার মুখটা আবছা দেখে প্রবুদ্ধর মনে হলো কোথায় যেন দেখেছে তাকে। লোকটার গালে চাপদাড়ি। আরে, এ তো সেই লোকটা, দীননাথ, পটলবাবুর বন্ধু। পটলবাবু তো ওদের বাড়ির সামনে দাঁড়িয়েই কথা বলছিল এর সাথে। ও, এইটাই হলো পালের কোটা। এইবার চিনতে পেরেছি। ফিসফিস করে বলল প্রবুদ্ধ, চেপে যান মশাই, পাখি পালিয়ে যাবে তো। মুখে আঙুল দিয়ে বললেন পটলবাবু। লোকটা বাবলা গাছটার একটু দূরে দাঁড়িয়ে চারিদিকে মুখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। একটু পরেই দেখা গেল দুটো আলোর বিন্দু। অন্ধকারের বুক চিরে এগিয়ে আসছে বিন্দু দুটো, ক্রমশ বড় হচ্ছে। একটু পরেই বোঝা গেল সেটা একটা গাড়ি, একটা ছোট্ট সাইজের গাড়ি, যার মধ্যে বসে আছে দুজন। গাড়িটা আস্তে আস্তে এগিয়ে আসছে সেই ঝুঁকে পড়া বাবলা গাছটার দিকে। লোকটি এবার গাড়ির উদ্দেশ্যে হাত নাড়তে লাগলো। কাঁধে চাদরটা দিয়ে সে নিজের মুখ জড়িয়ে নিয়েছে যাতে বোঝা না যায়। গাড়িটা এসে থামল বাবলা গাছটার ফুট 10 দূরে। ও ড্রাইভার নামল না, কারণ ইঞ্জিন সচল আছে গাড়িটা। ড্রাইভার গাড়িটা একটু ঘুরিয়ে নিয়ে আলো ফেলল দীননাথের ওপরে। সে আলোর তীব্রতায় চোখ ঢাকলো নিজের হাতের কনুই দিয়ে, আর সাথে সাথেই গাড়ি থেকে নেমে এলো একটি মাঝারি উচ্চতার লোক। দীননাথের সামনে দাঁড়িয়ে পড়ে সে তার সাথে কথাবার্তা বলতে লাগলো নিচু গলায়। দীননাথ ওর দিকে হাত বাড়াতেই সে তার ব্যাগ থেকে একটা রামপুরি চাকু বের করলো। এই, হাত ওপরে! চেঁচিয়ে উঠল লোকটা, আর প্রায় সাথে সাথেই ড্রাইভার একটা লাঠি বাগিয়ে নিয়ে দৌড়ে এলো ওদের দিকে। অ্যাটাক! চেঁচিয়ে উঠলেন পটলবাবু আর ঝাঁপিয়ে পড়লেন ওই ড্রাইভারের উপর। সে কিছু বোঝার আগেই তার লাঠির উপর মোক্ষম আঘাত হানলো পটলবাবু, আর সেটা ছিটকে পড়তেই পটলবাবু আঘাত করলেন ওর পায়ে। লোকটা একটা আর্তনাদ করে কাত হয়ে পড়ল একদিকে। এই খবরদার, একদম ওঠার চেষ্টা করবেন না কিন্তু। প্রবুদ্ধ ততক্ষণে ঝাঁপিয়ে পড়েছে অন্য চাকু হাতের আগন্তুকটার উপর। তার সাথে তুমুল ধস্তাধস্তি শুরু হয়েছে প্রবুদ্ধ। লোকটা বেশ বলশালী। সে প্রবুদ্ধকে উল্টিয়ে ফেলে দিয়ে চেপে ধরল। তারপর তার হাতে ছোড়াটা উন্মুক্ত করে উঁচিয়ে ধরল। চাঁদের আলোয় সাপের জীবের মতো লক লক করে উঠল তার চকচকে ফলা। সেটা অকস্মাৎ নেমে আসতে লাগলো প্রবুদ্ধর বুক লক্ষ্য করে।
একটা মোটা ধাউস লাঠির মোক্ষম আঘাত নেমে এলো আততায়ী মাথার পেছনে। উল্টে পড়ে গেল আততায়ী, তার মাথায় হাত দিয়ে অচৈতন্য হয়ে। ওয়েল ডান দীননাথ, আমাদের ফুটবল টিমের মান রাখলি তো। সহসা ভেসে এলো পটল বাবুর চিৎকার। পর মুহূর্তেই তিনি চেঁচিয়ে প্রবুদ্ধকে বললেন, দড়িটা আমার ব্যাগ থেকে নিন, ওই দুটোকে পিঠ মোড়া করে বেঁধে দিন। আমি পুলিশকে ফোন করেছি, ওরা একটু দূরেই দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে। দীননাথ এগিয়ে গিয়ে পটল বাবুকে বলল, বলছি অ্যাক্টিংটা ঠিকঠাক ছিল তো? সুন্দর, অতি সুন্দর। এইবার বড়বাবু গাড়ি করে ঢুকে গেলেই 16 কলা পূর্ণ হয়। পটল বাবুর কথাটা শেষ হলো না। প্রবুদ্ধ পটল বাবুর টর্চটা বের করে নিল ওর ব্যাগ থেকে। দুজনের দিকে আলো ফেলতেই দেখল দুজনের মুখেই মাফলারে ঢাকা। দুজনকেই দেখেছেন আপনি? আরে ইথানলের গন্ধ পাচ্ছেন তো? আমি অবশ্য আগেই পেয়েছি। প্রথম জনের মাফলার খুলে মুখটা দেখা দিতেই অবাক হয়ে গেল প্রবুদ্ধ। আরে এ তো শিবেশের ঘরের লোকটা, হোমিওপ্যাথি ওষুধ নিতে গেছিল। ওষুধ নয়, ওষুধ নয়, ওষুধ নেওয়ার ভান করছিল। এই সেই রঘু, চেহারায় 10 বছরে অনেক পরিবর্তন হয়েছে, তাই কেউ চিনতেই পারেনি। এসেছিল পরবর্তী রণনীতি ঠিক করতে, তাই তো শিবেশবাবু? ইনি অবশ্য চিনেছিলেন ওকে, এক ঢিলে 2 কাজ করতে চেয়েছিলেন আর কি, বললেন পটল বাবু। আর পরের জনের মুখের উপর থেকে মাফলারটা টেনে নিতেই প্রকাশিত হয়ে পড়ল একটা ক্রোধে আর ঘৃণায় রক্তিম হয়ে আসা মুখ। সে পটল বাবুর দিকে তাকিয়ে হিংস্র আস্ফালন করতে করতে বলল, আমার বিরুদ্ধে কিচ্ছু প্রমাণ করতে পারবেন না আপনি। দেশের আইন কানুন আমারও সবকিছু জানা আছে, কিচ্ছু পারবেন না প্রমাণ করতে। আগে তো একটা রাত লকআপে পার করুন, পুলিশ ছুঁয়ে দিলে কয় ঘা জানা আছে তো। হোমিওপ্যাথি কেন, কোনো ওষুধই তখন আর লিক ধরবে না। ওই যে ওই আসছে পুলিশ। একটা জিপের আলো দেখা যাচ্ছিল, জিপটা শব্দ করে এদিকেই আসছিল। হ্যাঁ, আর ওই গাড়িটা চিনতে পেরেছেন তো? গাড়িটার দিকে খেয়াল করেনি প্রবুদ্ধ, এইবার আলো ফেলতেই দেখতে পেল। দেখুন, এ তো সেই লাল মারুতি যেটা ফুটবল গ্রাউন্ডের বাইরে রাখা ছিল। হ্যাঁ হ্যাঁ, দীননাথকে তুলে নিয়ে যেতে এটার দরকার পড়েছিল। কাজ হাসিল করে ওকেও কোথাও মেরে ফেলে দেওয়ার মতলবই ছিল ওদের। এই গাড়িটা নিয়ে এসেছিল রঘু, আর নিজে লুকিয়েছিল ওই বল্লভ বাড়িতে, প্ল্যান কার্যকর করবার জন্য আর কি। আমার ধারণা গাড়িতে পাওয়া অনেক তথ্য প্রমাণ তার হাতে আসবে, যেটা শিবেশের অপরাধ কোর্টে প্রমাণ করতে সাহায্য করবে। পরের দিন সকালে কুণ্ডু বাড়িতে পটল বাবুর জরুরি তলব পড়ল। গিয়ে দেখলেন কুণ্ডু বাড়ির সবাই উপস্থিত। কাল রাতেই পুলিশ এই হত্যাকাণ্ডের একজন সহযোগী হিসেবে জনার্দনকে গ্রেপ্তার করেছে, তাই সে ছাড়া এই বাড়ির সবাই উপস্থিত। পার্বতী এসেছে আজ তার ছোট্ট ফুটফুটে ছেলেটাকে সঙ্গে করে। সে মামার বাড়ি প্রথমবার দেখছিল মোহিত দৃষ্টিতে। নিতাই চরণ পটল বাবুর সাথেই এসেছে। সে 1 কাপ চা নিয়ে সুরুত সুরুত করে শব্দ তুলে খাচ্ছে। বিট্টু আর পার্বতীর ছেলে নিজেদের মধ্যে আলাপ করা শুরু করেছে। থানা থেকে মেজুবাবু এসেছিলেন, তাকেও চা দেওয়া হয়েছিল। তিনি চায়ে চুমুক দিয়ে বললেন, মিস্টার পটল, এবার খুলে বলুন দেখিনি একদম গোড়া থেকে। বলছি স্যার, এই কেসটা খুব গোলমেলে স্যার। শুরু থেকে নানা রকম সমাধান সূত্রই সমানে আসছিল। প্রতিবারই মনে হচ্ছিল যে এই কেসটা সলভ হয়ে গেছে, কিন্তু সামনে আসছে নতুন নতুন প্রশ্ন। কেসটা আবার পেঁচিয়ে যাচ্ছিল, আর আমি আমার মাথার সামান্য অবশিষ্ট চুলগুলো ছিঁড়ে ফেলছিলাম। জাগিয়ে এইবার আসি আমাদের আসার প্রথম দিন থেকে। গণেশই প্রথম বলেছিল যে তার বাবা কারো সাথে আপন মনে চলে গেছে। ভুলো মনের মানুষ ছিলেন তো, কি তাই না? কথাটা জিজ্ঞেস করলেন তিনি বড় ছেলে নরেশের দিকে তাকিয়ে। হ্যাঁ, মাথা নেড়ে বলল নরেশ। আমার প্রথম সন্দেহটা গণেশের ওপরেই যায়। তার উপর জনার্দন বলে সে কাকাকে নাকি জিজ্ঞেস করেছিল, আজ কপি করছি, খাবেন তো? তাতে তিনি নাকি উত্তর না দিয়েই চুপচাপ বেরিয়ে গেছেন। তাকে দেখে মনে হচ্ছিল তিনি একটা কিছু নিয়ে চিন্তিত। এদিকে যে ছেলে সকাল 8টার আগে বেরোয় না, সে সেদিন 5:30টায় বেরিয়ে গেছে।
আরও খটকা আছে, সেদিন ভবেশ কাকা চশমা নিয়ে হাঁটতে বেরোননি, চশমা বাড়িতেই ছিল, অথচ তার মাইনাস পাওয়ারের লোকেরা সাধারণত রাস্তায় হাঁটাহাঁটি করতে গেলে চশমার সাহায্য তো নেন। আমার খটকা লাগলো, সবাই কি সত্যি বলছে, কারা কারা মিথ্যে বলছে, কেন? এর মধ্যে তদন্তের মোড় ঘুরে যায় পার্বতীকে যখন ভবেশ কাকার সাথে বিলের ধারে দেখা যায়। তাকে গণেশ তো ডেকেছে, সেটা সে বলেওছে। গণেশ আবার সেটা অস্বীকার করছে। আমার ধারণা হলো একটা মোটিভ পাওয়া যাচ্ছে। এই দেখুন, এই রকম তো হতেই পারে যে পার্বতীকে ফোন করে গণেশ তাকে বলে বাবা একবার কথা বলতে চায়। তার কারণ অনুমেয়, পার্বতী এখন বিধবা, হয়তো সমাজ ও লোকলজ্জার জন্যই একসময় পার্বতীকে দূর করে দিয়েছিলেন ভবেশ কুণ্ডু। তিনি সময়ের সাথে সাথে সেই রাগ দমিয়ে ফেলেছেন। তিনি সাইলেন্টলি তাকে একটা দুঃসময়ে সাহায্য করতে চান। ব্যাপারটা তিনি গণেশকেই বলেন। গণেশ ওই লাল মারুতি পাঠিয়ে ওকে নিয়ে এসে ভবেশের সাথে সাক্ষাৎকারের ব্যবস্থা করে দেয়, কিন্তু নিজের মনে অন্য একটা প্ল্যান ভাজে। ড্রাইভারকে হাত করে মাঝ থেকে বাবাকে কিডন্যাপ করে নেয় নিজেই, তারপর লুকিয়ে রাখে যাতে সম্পত্তি ভাগ হওয়া থেকে বাঁচানো যায়। লাঠিটা হয়তো সে নিজেই লোক দিয়ে নিয়ে এসে তারপর বিলের ধারে ফেলে দেয়। এতে পার্বতীও যে অপহরণ করেছে সেটা প্রমাণ করা যায়। এই থিওরিতে মিসিং ডটসগুলো জোড়া যাচ্ছে। কি বলেন প্রবুদ্ধবাবু? যদি তাই হয় খুব সাংঘাতিক চক্রান্ত বলতে হবে। এই ব্যাপারে খুনির প্ল্যান কিন্তু দুর্ধর্ষ বলতেই হবে। সে সফলভাবে সন্দেহের তীরটা অন্য লোকের ওপর ফেলতে সমর্থ হয়েছে। এরই মধ্যে আমি বাড়িতে খুঁজে পাই আরও একটা ক্লু, একটা নাটকের বই। বইটা পাওয়া গেছে নরেশের ঘরে, সুতরাং তার উপর সন্দেহ যেতে শুরু করে আমার। বিট্টুকে একদিন আলাদাভাবে অভয় দিয়ে জিজ্ঞেস করাতে সে স্বীকার করে যে সে এই বইটা ছোট কাকাকে পড়তে দেখেছে, সেখান থেকেই লুকিয়ে নিয়ে এসেছিল পড়বার জন্যে। আমার মনে এই ধারণা হয় যে সে এই গণেশের গলা নকল করে পার্বতীকে ডেকে নিয়ে আসেনি তো। তদন্তের সময় আমি জানতে পারি সে একটি হোমিওপ্যাথিক দোকান খুলতে চায়, যাতে দোকান ও প্র্যাকটিস করে কোনোভাবে নিজের ভালোবাসার সম্পর্ককে পরিণতি দিতে পারে। কারণ মেয়েটির বাড়ি থেকে পাত্র দেখছিল। এদিকে ভবেশবাবু তার নামে কানাকড়িও লিখে দেননি, কারণ পার্বতীর মতো এক্ষেত্রেও সে বিয়ে করতে চেয়েছিল ভবেশবাবুর মতের বিরুদ্ধে। এই একগুয়ে আর সেকেলে মনোভাবের জন্যই সত্যি বলতে ভবেশবাবু তার একমাত্র কন্যা পার্বতী ও ছোট ছেলে শিবেশের থেকে বহু দূরে সরে গিয়েছিলেন। এমন সময় রঘু গ্রামে ফিরে আসে। সে শিবেশের সংকটের ব্যাপারটা জানত। সে একটা প্রস্তাব দেয় তাকে, ওকে অপহরণ করে তার থেকে নতুন উইল লিখিয়ে নেওয়া। শিবেশ এই লোভনীয় প্রস্তাবে সাড়া দেয়। ওরা ঠিক করে ওকে অপহরণ করে বন্দি করবে। প্ল্যানটা এমনভাবে কষে যে দোষটা গিয়ে পড়বে বাকি ভাই বোনদের উপর। এদিকে রঘুর ছিল অন্য প্ল্যান, সতীশকে ডবল ক্রস করা। অপমানের জ্বালা তার এখনো মেটেনি। যে বেতের আঘাত 10 বছর আগে নিয়েছিল সেটা সুদ সমেত ফেরত দিতে চায় সে। কিন্তু ললাটের লিখন, যে খামারের বাড়িতে ভবেশবাবুকে রেখেছিল সে, সেখানে গিয়েছিল তার উপর প্রতিশোধ বদলা নিতে। গিয়ে দেখে যে সেখানেই সে মরে পড়ে আছে। ঘটনাক্রমে তার আমাদের সাথে দেখা হয়ে যায়। সে আমার মাথায় আবার অতি সুন্দর একটা মোক্ষম আঘাত করে পালিয়ে যায়। আমি ফিরে এসে শুনি কাকার লাশ পাওয়ার কথা। তারপরেই একটা ফন্দি খেলে যায় আমার মাথায়। কিরকম ফন্দি বটলবাবু? প্রবুদ্ধ পাশ থেকে জিজ্ঞেস করল। আমি পার্বতীকে ছোটবেলা থেকেই চিনতাম। সে ছিল বোকাশোকা স্বভাবের। 3 ভাই চুরি করে তার উপর দোষ চাপাত। সে বিনা বাক্য ব্যয়েই মার খেত। এটা তো আমি দেখেছি। এত বোকাশোকা কেউ এত ক্ষুরোধার বুদ্ধির ক্রাইম করতেই পারে না। তাই মনে হলো ওকে উদ্ধার করা দরকার। আমি ওকে ফোন করে আর একটা উইলের গল্প ফাঁদলাম। আমার একজন উকিলের সাথে জানাশোনা ছিল।
তাকে থানায় পাঠিয়ে পার্বতীর জামিনের ব্যবস্থা আমিই করি। তারপর পার্বতীকে আমার প্ল্যানটা বলি। সে নরেশকে ফোন করে দ্বিতীয় উইলের কথা বলে। শিবেশের নাম এখানে ইচ্ছা করেই ঢুকিয়েছিলাম। তাতে দুটো উদ্দেশ্য সিদ্ধি হবে। এক, পার্বতীর থেকে এই উইলটা হাতে পেলে সে নিশ্চিত অর্ধেক সম্পত্তির মালিক। যেমন করে সে ভবেশবাবুকে সরিয়ে দিয়েছিল, পার্বতীকে রাস্তা থেকে সরিয়ে দিলে সে একাই হবে মালিক। রাত্রেবেলা আমি দীননাথকে বলি ওই বাবলা গাছের নিচে দাঁড়িয়ে থাকতে, আর নিজেকে উকিল বাবুর অ্যাসিস্ট্যান্ট হিসাবে পরিচয় দিয়ে উইল চুরি করে শিবেশের হাতে দেওয়ার অফার দিই ওকে, এক অর্থের বিনিময়ে। আরও বলি যে পার্বতীর কাছে এই উইল নেই, সেটা নিরাপত্তার কারণে উকিলের কাছে আছে। শিবেশ এই ফাঁদেই পা দেয়। সে আর রঘু সেই উইল ছিনিয়ে নিতে চায়, আর আমার ফাঁদা জালে তারা ধরা পড়ে। মুচকি হেসে বললেন পটল বাবু, সে কি ওই উইলের ব্যাপারটা পুরোটাই ভুয়ো, আর ওটা তোরই প্ল্যান? তোর কি বুদ্ধি রে পটল? বলল নিতাই চরণ। কিন্তু দু একটা বিষয় আমার কাছে কিন্তু পরিষ্কার নয়। যখন বিলের ধারে ভবেশবাবু লাল মারুতি চেপে চলে গেলেন, নিজের লাঠি ফেলে গেলেন কেন? আর দুই, নিজের চশমা রুমে ফেলে গেলেন কেন মর্নিং ওয়ার্কের সময়? সুন্দর, অতি সুন্দর। এইবার আপনি কেসের সবচেয়ে জটিল ও গুরুত্বপূর্ণ প্রশ্নে পৌঁছে গেছেন প্রফেসর। এর উত্তর বিস্ময়কর। কিরকম? এই আপনার মনে আছে প্রথম দিন আমি ভবেশবাবুর খবর পেয়ে বাগানে ঢুকেছিলাম? হ্যাঁ, সে তো অপরাজিতা ফুল তুলে আনতে, আর তো পাননি কিছু। সুন্দর, অতি সুন্দর। আর আমি জনার্দনকে কি জিজ্ঞাসা করেছিলাম মনে আছে? এই বাড়িতে গাড়ি আছে কিনা। কেন, আপনি বাগানে গাড়ির টায়ারের দাগ পেয়েছিলেন। ঠিক তাই। ভবেশবাবু আসলে অপহরণ হয়েছিল আগের দিন রাত্রেবেলা। তার সাথে শিবেশের ঝগড়া হয়। তার একটু পরেই শিবেশ ওর ঘরে ঢুকে ওর মুখে ক্লোরোফর্ম চেপে বেহুশ করে ফেলে। বাড়ির পেছন দিকে গাড়ি নিয়ে এসেছিল রঘু, আর জনার্দন আর শিবেশ সুবিধা বুঝে ঝড়ের রাতে ওকে গাড়িতে তুলে দেয়। রঘু তাকে রাত্রে খামার বাড়িতে হাত মুখ বেঁধেই রেখে আসে। তারপর সকালে যথাসময় পৌঁছে যায় ওই বিলের ধারে লাল মারুতি নিয়ে। সেদিন সকালে শিবেশকে বেরিয়ে যেতে দেখেনি জনার্দন। সে ডাহা মিথ্যে কথা বলছিল। বরং তার বাবার জামা কাপড় লাঠি নিয়ে ভোরবেলা বেরিয়ে আসে শিবেশ, কৃষ্ণনগর যাওয়ার নাম করে, বুঝলেন তো। কিন্তু চশমা নিতে ভুলে যায়। তারপর ভবেশ সেজে পার্বতীর সাথে মেকআপ নিয়ে দেখা করে। সে থিয়েটার করত। অতি সহজেই পার্বতীর চোখে ধুলো দিতে পেরেছিল সে। সেখান থেকে ইচ্ছা করে লাঠিটা ফেলে দেয়, যাতে সে অপহরণ হয়েছে সেটা এস্টাবলিশ করতে পারে। এবং দু একজন প্রত্যক্ষদর্শী কপাল গুনে জুটেও যায়, যারা পার্বতীর সাথে ওকে যেতে দেখেছিল। রাস্তার প্ল্যান অনুযায়ী পার্বতীকে নামিয়ে শিবেশ ও রঘু ভ্যানিশ হয়ে যায়। বাহ, অসাধারণ, নিখুঁত প্ল্যান। মুগ্ধ গলায় বললেন এসআই সাহেব। সাবাস পটল বাবু, আপনার বুদ্ধিদীপ্ত টাক তো চকচক করছে এবার। এই আপনি আমার টাক নিয়ে একদম খোটা দেবেন না তো মশাই, এই বলে রাখলাম আপনাকে। কথাটা শুনে বিট্টু খিলখিল করে হেসে উঠল।